পরে এরকম একটা আন্তর্জাতিক নেতা, সেটা নাকি বাংলাদেশে। আর হাসিনার সবচেয়ে জেলাসি হইলো ইভেন পরিবারতন্ত্রে বিএনপি নেতাদের জেলাসি। আরে ইউনূস তো সবাইকে ছাড়িয়ে গেছে, ওই রহমান পরিবারে ছাড়িয়ে গেছে, অথচ ইউনূস সাহেবের কোনো পরিবারতন্ত্র নাই। কাজে এইটাই হলো মূল কথা। কাজে আজকে যারা ইউনূসকে বিরোধিতা করে তারা অবশ্যই স্বাধীনতা সর্বমতে বিরোধিতা করে, আজকে যারা ইউনূসকে বিরোধিতা করে তারা অবশ্যই গণতন্ত্রের বিরোধিতা করে, আজকে যারা ইউনূসকে বিরোধিতা করে তারা অবশ্যই বাংলাদেশের স্টেবিলিটিটাকে বিরোধিতা করে, আজকে যারা ইউনূসকে বিরোধিতা করে তারা ভারতের দালাল, পাঁচাটা গোলাম। আমরা ধিক্কার জানাই। ধন্যবাদ। ওকে, আপনার ডক্টর নওশাদ আলী, আপনাকে আমি যদি এখন একটা কথা বলি, আলটিমেটলি আমি বলেছি যে পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো স্পেশালি বিএনপি এবং আওয়ামী লীগ, তারা যখন নির্বাচন করে আলটিমেটলি তাদের এই নির্বাচন কথা হইতেছে ইউনূস হটাও, ইউনূস হটাও। এবং ভারত সেম সুরে বলে নির্বাচন মানে ইউনূস হটাও, ইউনূস হটাও। বিএনপির এখন নতুন মিশন শুরু হয়েছে, ইউনূস হটাও নির্বাচন দাও। দর্শক, এমন মন্তব্য করেছেন জ্যাকব মিল্টন। বিএনপির রাজনীতি নিয়ে কথা বলেছেন। বিএনপি কেন ইউনূসকে হটাতে যাচ্ছেন? বিএনপি কি মূলত ইউনূসকে হটাতে চান নাকি আসল নির্বাচন চান? দর্শক, তার আলোচনা শুনলে বুঝতে পারবেন বিএনপি আসল নির্বাচন চায় না, ডক্টর ইউনূসকে সরাতে চায়। তার আলোচনায় আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে। চলুন আমরা জ্যাকব মিল্টনের সম্পূর্ণ আলোচনা শুনব। ঈদ মোবারক। হোপফুলি আপনারা আনন্দের সাথে পরিবারের সবাইকে নিয়ে শান্তির মাধ্যমে আপনারা ঈদ উদযাপন করছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের সুখী সমৃদ্ধি কামনা করি। দর্শকবৃন্দ, আজকের আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, যেই কথাগুলোর টকিং পয়েন্টে সিম্পল ওয়েতে আমি বাংলাদেশে এই মুহূর্তে ভারতের পাতানো একটা রাজনীতি নিয়ে কথা বলবো। গত আগস্টের 8 তারিখ থেকে আজ অবধি ভারতের একটা মাত্র রাজনীতি বাংলাদেশে, এবং সেই রাজনীতিটা হচ্ছে ইউনূস হটাও। এই মুহূর্তে ভারতের আর কোন রাজনীতি বাংলাদেশে নাই, ইউনূস হটাও। কারণ একটা, ইউনূসকে প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে ইউরোপে তারা ষড়যন্ত্র করতে পারছে না। ইউনূসকে তারা প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে তারা আমেরিকায় কোনো ষড়যন্ত্র তৈরি করতে পারছে না, সাউথ আমেরিকায় কোনো ষড়যন্ত্র করতে পারছে না, মিডল ইস্টে কোনো ষড়যন্ত্র করতে পারছে না। এখন ইউনূসকে আবার সামনে রেখে এমন কোন চুক্তিও স্বাক্ষর করাতে পারছে না যে চুক্তিতে হাসিনা যেভাবে চোখ বুজে নিজে এবং লোকজনদেরকে দিয়ে $225 মেট্রিক টন কয়লা $481 কেনার চুক্তিও ভারত করাতে পারছে না। আরো একটা সমস্যা ইউনূসকে নিয়ে, চারিদিকে বাংলা ভাই বানাইয়া পাতানো জঙ্গি তৎপরতা চালিয়ে বেগম জিয়া অথবা হাসিনাকে থামানো যেত যে চায়নার সাথে যাইও না, কিন্তু ডক্টর ইউনূস এমনই মাথা ভাঙ্গারে ভাই, নোয়াখালীর ভাষায় কইতে হয় কোনো কিছুতেই কামইতো না। ডক্টর ইউনূস যদি চিন্তা করে সে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চিন্তা করে সে কিছু করবে, দেন সে করবে, তাকে থামানো যাচ্ছে না। আরো একটা জিনিস, পরিবারতান্ত্রিক রাজ্য মানে রাজনৈতিক দল যেগুলো আছে, এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঈর্ষায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জনে। আরো একটা কারণ আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রধানমন্ত্রীর চেয়ারটায় বসায় পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ব্যবসা হুমকির মধ্যে পড়ে গেছে। হুমকির মধ্যে কেমনে পড়ছে? ওরে বাপরে বাপ, ডক্টর ইউনূস এইটা পারে, ডক্টর ইউনূস ভারতে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে, ডক্টর ইউনূস হাসিনারে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে, জাতিসংঘে স্পেশাল রেসপেক্ট পাইতেছে, চায়নায় স্পেশাল রেসপেক্ট পাইতেছে, আসিয়ান দেশগুলোতে স্পেশাল রেসপেক্ট পাইতেছে। আমরা পাই নাই। আমাদের
যোগ্যতা তো ধরা পড়া যাইতেছে। দেয়ারপর একটা কথা আছে না, শত্রুর শত্রু আমার মিত্র। ভারতের ব্যবসা যেমন নষ্ট হইতেছে, বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি তাদেরও ব্যবসার ক্ষতি হইতেছে। তাইলে আওয়ামী লীগ বা বিএনপি চিন্তা করতেছে এই ইউনূস আইসা তার যোগ্যতা দিয়া আমাদেরকে তো বলদ বানায় দিতেছে, প্রমাণ করে দিতেছে জনগণের সামনে যে আমরা আসলে কোন যোগ্যতা দেশ চালানোর জন্য। তাইলে ইউনূসকে সরাইতে হইব। এখন তার সাথে যোগ করছে ভারতের স্বার্থ। তাইলে শত্রুর শত্রু আমার মিত্র। পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আওয়ামী লীগের শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইন্ডিয়ার শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাইলে শত্রুর শত্রু আমার মিত্র। এখন বিএনপি আর আওয়ামী লীগের কাছে ভারত তাদের মিত্র, কারণ ভারতও চায় ইউনূস সরুক, বিএনপিও চায় ইউনূস সরুক, আওয়ামী লীগও চায় ইউনূস সরুক। আপনি বুঝছেন আসল গেমটা কোথায়? ইউনূস ক্ষমতায় থাকলে, এখন আপনারা একা একা চিন্তা করে দেখেন তো, বারবার বলছে ইউনূস তাড়াতাড়ি নির্বাচন না দিলে জন অসন্তোষ তৈরি হবে। বিএনপির বলদের বাচ্চারা বলতেছে অসন্তোষ তৈরি হবে। কিন্তু একটা কথা আমি লিখে দেই, এই মুহূর্তে দেশে যদি প্রেসিডেন্সিয়াল ফর্মের একটা নির্বাচন হয়, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস বুদ্ধি করে যদি একটা কাজ শুধু করে, নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা রেফারেন্ডাম করুক যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এবং এই সরকারের সংস্কারের পক্ষে কত পার্সেন্ট জনগণ ভোট দেয়, আর ন্যায়ের পক্ষে কে এই মুহূর্তে নির্বাচন চায়। দর্শকবৃন্দ, আই এম মোর দেন শিওর 75-80% বাংলাদেশের লোকজন ডক্টর ইউনূসের কন্টিনিউয়েশন চায়। 75-80% পিপল বাংলাদেশের সংস্কার আগে চায়। 75-80% পিপল তারা ডক্টর ইউনূসকে আরো 5 থেকে 7 বছর ক্ষমতায় রেখে দেশের রিফর্ম করতে চায়। আসলে আজকে আমি দুই ভদ্রলোক, অভিজ্ঞ ভদ্রলোককে বলেছি আমার সাথে আলাপ আলোচনা অংশগ্রহণ করার জন্য। একজন অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, উনি প্যারিস থেকে, এবং ডক্টর এস এম নওশর আলী, উনি বাংলাদেশ থেকে। ডক্টর এস এম নওশর আলী, আপনাকে প্রথমেই ঈদ মোবারক। আপনি এবং আপনার পরিবার কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে লাইভে যুক্ত করার জন্য। সবাই আশা করি প্রোগ্রামটা শুনবেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আছে। ধন্যবাদ। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই জরুরি আলাপ আলোচনায় আপনার অংশগ্রহণে আমরা সবাই অত্যন্ত খুশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জ্যাকব মিল্টন ভাই, আজকে আমাদের যে অনুষ্ঠান, দেশে বিদেশে যারা শুনছেন সকলের প্রতি ঈদের শুভেচ্ছা এবং আজকে গুরুত্বপূর্ণ আলোচনা সবাই শুনবেন, রাজনৈতিক মহল তো অবশ্যই। তো আজকে আলোচনার অংশগ্রহণের যারা শুনবেন তাদের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, এই আলোচনাটা শুনে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। আমি শুরুটা করতে চাই ডক্টর নওশর আলী আপনাকে দিয়ে। বাংলাদেশের ঈদের আমেজটা কেমন লাগছে আপনার কাছে? হাসিনার আমলের যে ঈদের আমেজ এবং এবার স্বাধীন দেশে নতুন করে অন্য একটা ঈদের আমেজ, সার্বিকভাবে আপনার কেমন লাগছে? ধন্যবাদ। ওভারঅল আমার কাছে খুব ভালোই লাগতেছে। এই প্রথমবার দেখা যাচ্ছে যে মানে ঈদের ছুটিটা বেশ লম্বা পাচ্ছে সবাই, এবং একটু বেশি সময় মানুষ একটু তার ফ্যামিলির সাথে স্পেন্ড করার জন্য সুযোগ পাচ্ছে। অনেকে যারা মানে ইয়েতে গেছে, গ্রামে গেছেন বা অন্যান্য জায়গায় গেছেন, ঢাকার বাইরে পরিবার পরিজন নিয়ে ঈদ করার জন্য, তারা একটু সময়টা বেশি পাচ্ছেন।
অর্থাৎ যে অনেকে দেখা যায় যে 3 দিন ছুটি থাকলে দেখা যায় যে ওই মানে আসার জন্য একটা তাড়া থাকে, এবার আর সেটা থাকতেছে না। এবার মোটামুটি একটা রিল্যাক্সে মানুষ যাচ্ছে। আবার যারা দেশের বাইরে যাচ্ছেন তারাও মোটামুটি একটা ভালো সময় পাচ্ছেন বেড়ানোর জন্য। আর এমনি ওভারঅল মোটামুটি মানুষের মধ্যে একটা মানে স্বস্তি ছিল, বিশেষ করে জিনিসপত্রের দাম নিয়ে, দামগুলো মোটামুটি বেশ স্থিতিশীল ছিল, এটা একটা। তবে কিছু কিছু জায়গায় একটু আমি বলবো যে এটা আসলে মানে একটু কষ্টেরই ব্যাপার, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলোর মালিকরা দেখা গেছে যে শ্রমিকদের বেতন বোনাস গুলো ঠিক মতো দেয় নাই, এগুলো না দিয়ে তারা দেখা গেছে কেউ কেউ বিদেশে চলে গেছে বা কেউ কেউ গার্মেন্টস ক্লোজ করে দিছে। ফলে এদের বেতন ভাতার দাবিতে এরা যখন আন্দোলনে বা রাস্তায় নামছিল, এটা চাইলে একটু সফটলি হ্যান্ডেল করা যেত, কিন্তু দেখা গেছে হার্ড লাইনে যে এটাকে কন্ট্রোল করা হয়েছে এবং অনেকে এটাতে আহত নিহত হয়েছে। এই জিনিসগুলো আসলে কিছুটা মানে আমি মনে করি যে মানে চাঁদের মানে একটা কলঙ্কের মতো হয়ে গেল আর কি, এটা যেটা কাম্য ছিল না। তাছাড়া অনেক এমপিওভুক্ত শিক্ষকরাও নাকি ঠিক মতো বেতন বোনাস পায়নি, এটাও একটা দুঃখজনক আমি মনে করি আর কি। তবে সার্বিক পরিস্থিতি আমি যদি ওভারঅল যদি চিন্তা করি, তো এই বছর অন্যান্য বছরের তুলনায় মোটামুটি মানুষ এবার স্বস্তিতেই আমি মনে করি যে ঈদ করতে পারতেছে। ধন্যবাদ। আর আরো একটা কথা নিয়ে আপনি আমাকে বলতে চাচ্ছিলেন যে মঙ্গল শোভাযাত্রার মতো করে বাংলাদেশে তারা একটা শোভাযাত্রা করেছে যেখানে মুসলমান কালচারকে দেখানোর বদলে এটাকে মক করা হয়েছে। এই ফারুকি না কারুকি না ফুরকি না শুয়োর, সে এই শোভাযাত্রার মতো করে ঈদ যাত্রা যেটাকে করেছে, এটা সম্পর্কে আপনি একটা যদি মন্তব্য করেন। এটা আসলে অনেকে এটা ভালো চোখে দেখতেছে না, কারণ আসলে ঈদের সাথে আসলে এই জিনিসটা যায় না। ঈদের যে স্পিরিট মানে ঈদ উল ফিতরের যে স্পিরিট, এটার সাথে আসলে এই জিনিসটা খুব একটা যায় না। এই ধরনের এই যে এরকম বিভিন্ন মূর্তি টুর্তি এটা ওইটা বানিয়ে একটা মানে শোভাযাত্রার মতো করা, এই জিনিসটা আসলে খুবই ইয়ে হয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে গাধার পিঠে যে এক বৃদ্ধ লোকের বসিয়ে যে উল্টা করেছে একটা মূর্তির মতো দেখানো হয়েছে, এটা চেহারাটা অনেকটা ওই জামাতের আমিরের সাথে মিলে। তো এইটা দিয়ে আসলে কি মেসেজ দিচ্ছে এটাও আমার কাছে মানে স্পষ্ট না। মানে তাকে গিয়ে মক করা নাকি অনেকে বলতেছে এটা মোল্লা নাসিরুদ্দিনের ইয়ে মতো করা, কিন্তু চেহারাটা দিলে ওই রকম কেন করা হবে? মানে একজন চেহারার সাথে এইভাবে কেন মিল রেখে এটা কেন করা হবে? ওনাকে যদি মানে মানে যে ফারুকী সাহেব যদি পছন্দ নাও করে, কিন্তু এইভাবে তো আসলে একটা মানুষকে মানে এইভাবে অপদস্থ করা যায় না। ওভারঅল এই জিনিসটা আসলে মানে কেউই মানে ম্যাক্সিমাম লোকই আসলে জিনিসটাকে ভালো চোখে দেখতেছেন। এবং আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে রাষ্ট্রীয় অর্থে অপচয় উনি করেছেন, যেটা উনি করতে পারেন না। ওকে, আমি যদি একটা বিষয়ের কথাটাকে বলি, ডক্টর নওশের এবং মামুন ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। রিসেপ তাইয়েপ এরদোয়ান যখন টার্কির প্রেসিডেন্ট হলেন বা প্রধানমন্ত্রী হলেন, গত 100 বছরের উপরে টার্কিতে ইসলামিক কালচারকে ধ্বংস করা হয়েছে। টার্কির মানুষদের ভিতরে ইসলামিক সভ্যতা, ইসলামের ইতিহাসকে মানে মন থেকে মুছে ফেলা সব ব্যবস্থা করেছিল কেমাল আতাতুর্ক, এবং ইউরোপিয়ানদের এবং আমেরিকানদের সহায়তা ইসলামকে রীতিমতো টার্কি থেকে মুছে ফেলার সর্বপ্রকার চেষ্টা করা হয়েছে। রজব তাইয়েপ এরদোয়ান যখন টার্কির প্রেসিডেন্ট হলেন বা প্রধানমন্ত্রী হলেন, উনি টেকনিক্যালি একটা কাজ করেছে এবং এই কাজটায় টার্কিতে অনেক সফলতা এসছে। সেটা কি জানেন? কারবালার ইতিহাস নিয়ে উনি ড্রামা সিরিয়াল তৈরি করেছেন। রাস্তায় বিভিন্ন সময় খলিফা হারুন আর রশিদ যেভাবে শাসন করেছে এটার উপরে ড্রামা সিরিয়াল বানিয়েছে, এবং ইসলামিক রিচ হিস্ট্রি এগুলো নিয়ে উনি ড্রামা এবং রাস্তায় অনুষ্ঠান, শোভাযাত্রা এগুলো করেছে। এগুলো করে উনি একটা জিনিস করেছে, টার্কিতে এই ইসলামের কালচারটাকে উনি পুরোপুরি রিভাইভ করিয়েছে। টার্কির ইয়াং জেনারেশন এগুলো দেখে তার অবাক হয়ে গিয়েছে যে ইসলামের কালচার এটা ছিল। এখন এটা ছিল টার্কিতে ইসলামের পুনরুত্থান, ইসলামকে কিভাবে আবার টার্কিশ কালচারে ফিরিয়ে এনেছে। কিন্তু ফারুকী যেটা বাংলাদেশে করেছে, সে কি আপনি বলতে চাচ্ছেন এই ক্যালকাটার লোকজনরা এবং হিন্দুর লোকজনরা ঢাকঢোল পিটাইয়া যে শোভাযাত্রা করে, আপনি কি মনে করেন ফারুকী টার্কির রেভলিউশনটাকে মানে করার এভাবে একটা কপি করার চেষ্টা করে মঙ্গল যাত্রাকে বসায় দিছে বাংলাদেশে? আপনার তাই মনে হয়েছে ডক্টর নওশের? ওই যে বাংলা একটা কথা আছে না কি জানো, যে শিব গড়তে বাদর গড়া, অনেকটা ওই রকম আর কি। সে না বুঝেই সে এটা এরকম একটা জগা খিচুড়ি মার্কা একটা জিনিস, এটা না হয়েছে মঙ্গল শোভাযাত্রা, না হয়েছে ইসলামিক কোন শোভাযাত্রা। এটা
আপনি ক্লিয়ার। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি চাচ্ছি আপনি যদি আমি টার্কিশ রজব তাইয়্যিব এরদোয়ানের যেই এফোর্ট ইসলামকে রিভাইভ করার জন্য এবং ডক্টর নওশের আলী বাংলাদেশের যে শোভাযাত্রা, এটার উপরে যদি আপনি কোনো মন্তব্য করতে চান। আসলে আমি এই ধর্মীয় আলোচনায় বেশি মন্তব্য যাব না, খুব ভেরি সেন্সিটিভ ব্যাপার, প্রত্যেকেরই ধর্মীয় মত আছে, কিন্তু পশ্চিমা দেশের সবসময় একটা চেষ্টা থাকে, হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের পরিবর্তনের পরে যে সবসময় ধর্মীয় সংঘাত নিয়ে আসে, এবং যেহেতু মুসলিম ওয়ার্ল্ডের প্রায় ম্যাক্সিমাম দেশেই 99% দেশে কোনো গণতন্ত্র নাই, তো কাজেই ওই ইসলামিক নাম দিয়ে যেসব নাকি চালানো হয়, যে ইসলামিক মানে টেরোরিস্ট, আসলে ইসলাম মানে শান্তির ধর্ম, তো এইগুলোকে সবসময় কন্ট্রাডিকশন আনতে চায়। এবং এটা আপনি যেটা বললেন যে ফারুকি একটা মকারির চেষ্টা করছে ওটা আড়াল করার জন্য, হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রা, আরে মঙ্গল শোভাযাত্রা তো এই রিসেন্টলি করেছে, এর আগে তো ছিল না মঙ্গল শোভাযাত্রা, বুঝতে পারছেন? এইখানে এই যে হিন্দু সংস্কৃতির সাথে মুসলিম সংস্কৃতিকে সাংঘর্ষিক অবস্থা নিয়ে আসা, তারপরেও ফারুকিকে যারা নিয়োগ দিয়েছে খুবই বিতর্কের মধ্য দিয়ে, এটা জন ওয়াকারের কারসাজি, তারা এইগুলো করেছে, আমরা খুব ভালো করে জানি। এই ব্যাপারে বেশি কিছু বলার কিছু নাই, মানুষ বোঝে, মানুষ যেহেতু অ্যাকসেপ্ট করে নাই যে এই ঈদের যে উৎসব আর ওই তাদের মঙ্গল উৎসবের পাশাপাশি দেখানো, আমি এটাকে নিন্দা করি। কাজী ভাই, আপনাকে আমি একটা কথা বলি, আমি চাচ্ছি আপনি একটু প্যাশনেটলি আমার কোশ্চেনটা একটু শুনবেন। আমি গর্ব করে বলতে পারবো না যে আমি প্র্যাকটিসিং মুসলিম, আমি অনেক সময় 5 ওয়াক্ত নামাজ পড়ি না, পড়া উচিত, 100% পড়া উচিত, কোনো কম্প্রোমাইজ নাই, আমার পড়া উচিত, কিন্তু আমি পড়ি না। আমাদের ধর্মীয় অনুশাসন আমি অনেকগুলো ফলো করি না, কিন্তু যারা করে তাদের ব্যাপারে আমার আটমোস্ট রেসপেক্ট এবং ভালোবাসা এবং আন্তরিকতা এবং উদারতা আমি সবসময় দেখাই। আমি করতে পারি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু যারা করে তাদের প্রতি আমার উদারতা, সম্মান, আন্তরিকতা, এক্ষেত্রে কোনো অভাব রাখি না। এখন আমাদের ভিতরে আবার কিছু শ্রেণী বিন্যাস আছে, তারা বলে যে আমি ধর্ম নিয়ে বেশি কথা বলি না, এই ক্ষেত্রে আমি বাড়াবাড়িও করি না, কিন্তু তারা একটা কাজ করে, তাদের সামনে যখন আমার ধর্মটাকে জঙ্গি বানানো হয়, তাদের সামনে আমার ধর্মটাকে যখন ছোট বানানো হয়, তখনও তারা চুপ থাকে। আপনার কাছে মনে হয় এটা ইসলাম ধর্মের কোন মানুষের কাছ থেকে আমরা কি এটা আশা করতে পারি যে যখন আমার নবীকে ছোট করা হয়, আমার কোরআনকে ছোট করা হয়, আমার আল্লাহকে ছোট করা হয়, তখনও কি আমি চুপ থাকবো? এটা কি আমাদের ইসলাম? আমাদের হ্যাঁ, আমি উত্তর দেবো। মোটেই আমি এটাকে সমর্থন করি না। এই যে ইসলামিক ফোবিয়ার নামে বাংলাদেশে এক শ্রেণীর তথাকথিত বাম নামধারী, হ্যাঁ, তারা এটাকে এনকারেজ করে, হ্যাঁ, এইখানে কোনো মানে প্রগতিশীল বিপ্লবী বামপন্থী এটাকে সমর্থন করে না। যদিও দুঃখজনক ব্যাপার হলো তারা বাম নামে চলতেছে, তারা লাল পতাকা দিয়ে করতেছে। ইভেন মাসুদের সাথে যখন দেখা করতে যায় মাওলানা ভাসানী দ্বিতীয়বার, উনি একটা ইংলিশে কোরআন উপহার নিয়ে যান, মাসুদ শ্রদ্ধা করে কোরআন শরীফ নিয়ে মাওলানা ভাসানীকে বলেন আপনি চীনে যা দেখতেছেন এটা কোনো ব্যতিক্রম? তখন মাওলানা ভাসানী উত্তর দেন, না তো তুমি ঠিকই বলেছো, তবে তুমি আল্লাহর অস্তিত্বটা মেনে নাও। উনি মুস্কি হেসেছেন। আমার কথাটা হচ্ছে যে আজকে ইসলামের যে মহান মানবতার যে দিকগুলো, ইসলাম হলো একটি শান্তির ধর্ম। আজকে পশ্চিমা দেশে বিশেষ করে তারা এখানে মুসলমান হয়নি, তারা ইসলাম প্রতিষ্ঠা করেছে, কিন্তু দুঃখজনক হলো আমরা হলো হিপোক্রিটস এবং আমরা মুনাফিকের সংখ্যায় বেশি। এই কারণে ইসলামের নাম দিয়ে এত বেশি হয়েছে। এবং আরেক শ্রেণীর লোক হলো ইসলামিক বিদ্বেষীর নামে হিন্দুত্ববাদের ব্যাপারে চুপ, এবং এই যে ইহুদি মৌলবাদের ব্যাপারে চুপ। তারা এই দিল্লি এবং ওয়াশিংটন এবং ইউরোপের সাথে তাল মিলাইয়া আজকে ইসলামিক ফোবিয়া রাজনীতিটাকে তারা উৎসাহিত করছে। তারা মনে করে যে, আমি জানি অনেকে বাংলাদেশে বলছি যে আপনারা প্রথমে শিখান যে নাস্তিকতা মানেই কিন্তু কমিউনিজম না, নাস্তিকতা মানেই কিন্তু সমাজতন্ত্র না। তো সেখানেই আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি। কাজে সেই অর্থে আমি বলতে চাচ্ছি ইটস ভেরি সেনসিটিভ, বাট উই বর্ন ইন ইসলামিক ফ্যামিলি এন্ড ইসলামিক কালচার। কিন্তু রাষ্ট্রের সাথে ধর্ম না মিলানোর জন্যই, যেরকম জিন্নাহ সাহেব বলছিলেন, মাওলানা ভাসানী বলছেন, কিন্তু আজকে বাংলাদেশে যেভাবে প্রগতিশীলতার নামে এক শ্রেণীর সংশোধনবাদী বামরা যেভাবে হিন্দুত্ববাদকে প্রশ্রয় দিচ্ছে চুপ থেকে, হ্যাঁ,
আবার বাংলাদেশের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নোংরা ভাবে প্রতিষ্ঠা করতেছে ইভেন ফ্রান্সের মতো দেশে, কিন্তু এইখানে অনেক মানবতাবাদী মানে খ্রিস্টান তারাও এটাকে গ্রহণ করেন। ইভেন ফ্রান্সে একটা গণভোট, একটা ভোট হয়েছিল প্রায় যাচাই বাছাই, প্রায় 49% লোক বলছিল যে লিবার্টি অফ এক্সপ্রেশন একটা লিমিট আছে। হ্যাঁ, তো এইখানেই লিবার্টি এক্সপ্রেশন নামে ফ্রান্সেও দেখা গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি নিয়ে এটা কি করা হয়েছে। ইন্ডিয়া তো হরও হচ্ছে। বাংলাদেশে যে এই যে দিল্লি মঞ্চ, গণজাগরণ মঞ্চ, যেসব নাকি ব্লগার্সরা ছিল তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি নিয়ে কত বিকৃতি করছে, তাদেরকে উৎসাহিত করছিল হাসিনা, এবং তাদেরকে গ্রেপ্তার তো করেই নেই, তারা যারা নাকি তাদের সমালোচনা করছে তাদেরকে উল্টা গ্রেপ্তার করছে। এইটা কোনোভাবেই কোনো বিপ্লবী রাজনীতিও বলে না, সমাজতন্ত্রও বলে না, কাজে এরা সমাজতন্ত্র নামে কলঙ্ক। আর আমি এটা বলবো যে আপনি যে প্রশ্ন করছেন, আমি মনে হয় দর্শক শ্রোতা বন্ধুকে অবশ্যই উত্তর দিতে পেরেছি। মুসলিম প্রধান দেশে আমরা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী কোনো কর্মসূচি নিব না বলেই আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে শেখ মুজিবুর রহমান 70 নির্বাচনে গেছিলেন কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে। কাজে এই ব্যাপারে পরিষ্কার আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষের তারা ধর্মান্ধ নয়। হ্যাঁ, তারা বলবো তারা তাদের নিজস্ব ধর্মকে যেমন তারা গ্রহণ করে, প্র্যাকটিস করে, তেমন অন্য ধর্মের প্রতিও খুবই সহনশীল। একমাত্র বাংলাদেশ যেখানে সিকুলার শব্দটা আমি ব্যবহার করতে চাই না, কিন্তু তারা সকল ধর্ম এবং সকল মতকে কন্টেইন করে। এবং মাওলানা ভাসানীর কারণে শত শত লাল টুপি পরে লক্ষ লক্ষ কৃষকরাও পর্যন্ত সমাজতন্ত্রের আলিঙ্গন করেছে। কাজেই মাওলানা ভাসানী বলছেন যে ইসলামিক সমাজতন্ত্র এবং আধুনিক সমাজতন্ত্র খুব বেশি পার্থক্য নাই, কিন্তু আমাদের দেশের লোকরা মাওলানা ভাসানীকে বোঝে নাই। কিন্তু আপনাকে আমি একটা কথা শেয়ার করতে চাই। আপনি মাও সেতুং সম্পর্কে গেছেন, আপনাকে আমি একটা কথা যদি বলি আপনি বুঝবেন। সান ইয়াত সেং এবং মাও সেতুং এর সাথে একটা ক্ল্যাশ ছিল, তাদের দুইজনের আন্দোলনের ধরনে, বিপ্লবের ধরনে, তাদের ভিশন সম্পর্কে কিছুটা ডিফারেন্ট ছিল। সান ইয়াত সেং বলেছিল যে চায়নায় একটা ধর্মের শুধু প্র্যাকটিস হবে, সেটা হচ্ছে উনি বলছিলেন জিসাস ক্রাইস্ট ইজ দ্য সেভিয়ার, কারণ তার পুরো সাপোর্ট ছিল, ইউরোপের সাপোর্ট ছিল এবং আমেরিকার সাপোর্ট ছিল। এটা আপনি কখনো হিস্ট্রিক্যালি আমার কথাগুলোকে আমি চাই আপনি এবং দর্শকবৃন্দ আপনারা ভেরিফাই করবেন। সান ইয়াত সেং যখন এই কথাটা বলছে, মাও সেতুং ঠান্ডা মাথায় শুধু একটা কথা বলছে, in China if there is any religion and they would like to practice their faith, I would not disturb the people belongs to the Islamic faith. Let them practice whatever they practice. এবং মাও সেতুংকে যখন এটা নিয়ে 3-4 বার জিজ্ঞাসা করেছে, তখন মাও সেতুং একজন না দুইজন এক্সপ্লোরারের কথা বলছে। একজন ছিল হিউয়েন সাং, আর একজন ছিল জাং হে, অ্যাডমিরাল জাং হে, এবং আরেকজন ছিল হিউয়েন সাং। সে বলছে চাইনিজ এক্সপ্লোরাররা ভুল কিছু দেখে এসে মিডল ইস্টে, আমি এটাকে গ্রহণ করি না। আর ইসলামিক ফেথ তাদেরকে আমি চায়নায় যেভাবে দেখেছি আমি তাদেরকে অসম্মান করব না। সে কিন্তু একটা জিনিস করে না, সান ইয়াত সেং এর খ্রিস্টিয়ানিটিকে সে ওখানে স্থায়িত্ব দেয় না একটা মাত্র কারণে, মাও সেতুং নিজেই বিশ্বাস করত যে এর ভিতরে জাসুসি আছে। এই খ্রিস্টিয়ানিটি যদি চায়নায় ঢুকে, চায়নার অখণ্ডতা রক্ষা করা যাবে না। এটা ছিল মাও সেতুং এর ধারণা। এখন আপনারা অনেকে বলতে পারেন তাইলে উইঘুর মুসলমানদের কেন ডিস্ট্রয় করা হয়েছে? আন্তর্জাতিকভাবে মুসলিমদেরকে যেভাবে নিধন করার পায়তারা হয়েছে আফটার সেপ্টেম্বর 11, সেক্ষেত্রে পৃথিবী টালমাটাল হয়েছে, ডানে গিয়েছে, বায়ে গিয়েছে। আমি এই কথাটাকে কনক্লুড এটা করে বলবো, আমি ইসলাম ধর্ম 100% পালন করি না, ইসলামের প্রত্যেকটা অনুশাসন মেনে চলি না, এটা আমার ব্যর্থতা, ব্যক্তি ব্যর্থতা। কিন্তু যারা ইসলাম পালন করে তাদেরকে অসম্মান করা, তাদেরকে আন্ডারমাইন করা,
তাদেরকে মকারি করা এর কোনো অধিকার আমার নাই। আমি যখন এটা করব আমার মহান আল্লাহকে অসম্মান করা হবে, পবিত্র কোরআনকে অসম্মান করা হবে, আমার মহানবীকে অসম্মান করা হবে। Therefore, আমি কি কনক্লুড করতে পারি কিনা এই বিষয়টাকে, যে আমরা ধর্ম কেউ পালন করি আর না করি, তারা যেন কোনো অবস্থাতে 90% মানুষের ধর্মীয় অনুভূতিকে তারা যেন কেউ অসম্মান না করে। আমরা এটা কনক্লুড করতে পারি কিনা ডক্টর নওশের আলী? এক্স্যাক্টলি। আমি একমত। রাইট। ওকে, আপনাদের দুইজনকেই অনেক ধন্যবাদ। এবার আমি অন্য একটা বিষয়ে আসবো। আওয়ামী লীগ এবং বিএনপি তাদের পাছায় তো বিস্ফোরা হয়ে গেল ডক্টর ইউনূস। মানে ফোনদের মধ্যে যদি একটা বিস্ফোরা হয়, চেয়ারেও বসতে পারে না, শুইতেও পারে না, খাইতেও পারে না, ফোনদের মধ্যে বিস্ফোরা। আচ্ছা, এই ফোনদের মধ্যে বিস্ফোরা। এখন ডক্টর ইউনূস বাংলাদেশের হিস্ট্রিতে এই প্রথম দেখাই না শুরু করছে যোগ্যতার ভ্যালু আছে, এই প্রথম দেখাইতেছে যোগ্যতার ইজ্জত আছে, এই প্রথম দেখাইতেছে একজন যোগ্য মানুষ বাংলাদেশকে লিড করতে পারে, একজন মানুষ দেখাইতেছে তার অর্জনের সামনে ভারতের মতো সাম্রাজ্যবাদ জাহান্নামে যাইতেছে, কোন জায়গায় কাজ করতে পারতেছে না। এখন আমার কনক্লুশন হলো, ভারতের আওয়ামী লীগের এবং বিএনপির টার্গেট এখন একটা, ইউনূস খেদাও। আমি এটার উপরে প্রথম মন্তব্য চাচ্ছি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। আমার এই কথাটাকে আপনি অপোজ করেন, পক্ষে নেন, এটার উপরে হোয়াট ইজ ইউর টেক? আপনি মন্তব্য করেন। এত গুরুত্বপূর্ণ মানে আলোচনা তুলেছেন, যেটা নাকি বাংলাদেশে এখন খুবই প্রাসঙ্গিক, সবাই এটাই জানতে চাচ্ছে যে ইউনূসের সাকসেসে আমরা সমগ্র দেশবাসী যেমন আমরা আনন্দিত, আশান্বিত, সেইখানে এই বিএনপি কেন তাকে টার্গেট করছে, বিএনপি কেন ভারতের সুরে ইউনূসকে অপোজ করছে, বিএনপি কেন আওয়ামী লীগের সুরে ইউনূসের এই বিষয়ে তারা গড়িমসি করছে এবং তাড়াতাড়ি ইউনূস খেদাও, তাড়াতাড়ি নির্বাচন দাও, আমাদের ক্ষমতায় বসাও, এইটা মানুষ বুঝে গেছে। আরেকটা কথা হলো যে আমি একটু সংশোধন করে দিতে চাই, যদি আপনি কিছু মনে না করেন, এটা অনেকেই ভুলে বলে, যে ভারত কিন্তু সাম্রাজ্যবাদী দেশ না, সাম্রাজ্য তাকে বলা হয় সম্প্রসারণবাদী দেশ, যে সাম্রাজ্যবাদী সহযোগী শক্তি। সাম্রাজ্যবাদী দেশ হলো লেনিনের ব্যাখ্যা হলো যে ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ ক্যাপিটালিজম। তো ভারতের তো জাতীয় পুঁজি এরকম বিকশিত হয় নাই যে তার উদ্বৃত্ত পুঁজি অন্য দেশে করবে। এটা হলো আমাদের দেশে এক শ্রেণীর আওয়ামী বামরা বলে, হ্যাঁ ভারত সাম্রাজ্যবাদ, বিপ্লব স্তর সমাজতান্ত্রিক। না, বিপ্লব স্তর সমাজতান্ত্রিক না, বিপ্লব স্তর জাতীয় গণতান্ত্রিক বিপ্লব। যাক, আমি এই কথাটা আমি এই জন্য বললাম, যেহেতু আমাদের জ্যাকব ভাইয়ের কথা লক্ষ লক্ষ লোক শোনে, সেই কারণে হয়তো উনি কনফিউজ হয়েছে, উনি জীবন পোষণ করতে আমার কোনো আপত্তি নাই। আমি সেজন্য বললাম যে আজকে এটা। আর আরেকটা হলো যে অনেকে বাংলাদেশের লোক বুঝাও না বুঝায় বলে। মামুন ভাই একটু আমাকে একটু আলোচনা করতে দেন, এক সেকেন্ড ভাই। আমাকে কে কল করতেছে, আমি একটু অফ করে দিই। আসসালামু আলাইকুম। নিরা লোকজনকে বলো এই মুহূর্তে আমার জন্য ইসলাম শহীদুল ইসলাম কল করতেছে, আমাকে যেন না করে। ওকে, দর্শকবৃন্দ আমি অত্যন্ত দুঃখিত। ওকে, মামুন ভাই আমি যে কথাটা আপনাকে বলতেছিলাম, মামুন ভাই আপনি বা নওশের ভাই বা আমরা সবাই, আপনারা যখন কথা বলেন আমি কিন্তু আপনাদের অনেক কথাকে ইন্টারসেপ্ট করে একটা কাউন্টার কোশ্চেন করতে চাই। যেমন এই মুহূর্তে আপনি আমার একটা ভুল ধরাইয়া দিচ্ছেন, এটা আমার ভুল। এখন সম্প্রসারণবাদ এবং সাম্রাজ্যবাদের যে ডিফারেন্সিয়েট আপনি করেছেন আমি দ্বিমত পোষণ করি না, কিন্তু ভারতকে আমি সাম্রাজ্যবাদ বলেছি একটা কারণের জন্য। জেমস উইলফোর্ড গার্নার সাম্রাজ্যবাদের ব্যাখ্যা করতে গিয়ে ওই একটা দেশকে এবং জনগোষ্ঠীকে বুঝিয়েছে যারা টেরিটোরিয়াল গেইন এবং ফাইন্যান্সিয়াল সফলতা ছাড়াই তারা নিজেদেরকে সাম্রাজ্যবাদ হিসাবে পরিচয় করে এবং পার্শ্ববর্তী দেশগুলোকে ভক্ষণ করার প্রয়াস করে।
দিস ইজ দ্য ডেফিনেশন কেম ফ্রম জেমস উইলফোর্ড গার্নার। তো সেক্ষেত্রে ভারত হয়েছে ওই রকম একটা কুত্তার বাচ্চার দেশ যাদের লেন্টি নাই, পাশা পরিষ্কার করার মতো টয়লেট পেপার নাই, কিন্তু এই কুত্তার বাচ্চারা সম্প্রসারণ বাদ দিয়ে নিজেদেরকে সাম্রাজ্যবাদ বানাইতে চায়। এই জন্য আমি সাম্রাজ্যবাদ বলেছি। ওকে, আপনি যেটা বলতেছেন না, আপনি ঠিক আছে, কিন্তু আমি একটু এটা ব্যাপারটা হয়েছে কি, আমাদের দেশে একটা বড় একটা বাম শ্রেণী, বোধহয় কয়েক ডজন, তারা ভারতকে আড়াল করার জন্য শুধু সাম্রাজ্য বলতে বুঝায়, এতদিন বুঝাইছে মার্কিন আর ইউরোপ, ওরা ভারতকে আড়াল করার জন্য এটা বলে। আমি সেই অর্থে বুঝাচ্ছি, আপনার ব্যাখ্যাটা আমি শুনলাম, ভেরি কারেক্ট, আর আমি যেটা বললাম এটাও কারেক্ট। কিন্তু তারা সবসময় ভারতকে আড়াল করার জন্য, মানে কি ভারতীয় সম্প্রসারণ বলতেই আমরা কিন্তু ভারতকে বুঝাই। সিরাজ শিকদার সহ বাংলা ভাষানির সাথে প্রায় আমরা যারা ছিলাম তারা সবসময় এটা ফাইট করছি, আরে বেটা তুই ভারতকে আড়াল করার জন্য সাম্রাজ্যবাদ বললে সব হয়ে যায়, ভারত হয়ে যায়। নো, স্পেসিফিক্যালি আমরা বলি মার্কিন সাম্রাজ্যবাদ, ভারতীয় সম্প্রসারণবাদ, এটা আমরা স্পেসিফিক্যালি দুইটাকে আলাদা করে বলি। থ্যাংক ইউ। ওকে, এবার আমি নওশের আলী আপনার কাছে যাব। আমি বললাম ডক্টর ইউনূস বিকাম গোদের মধ্যে বিস্ফোরা, এই আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য, অথবা পরিবারতান্ত্রিক রাজনীতিতে এরশাদতন্ত্র যারাই রাজনীতি করে। এখন গোদের মধ্যে বিস্ফোরা সাবজেক্ট আমি এজন্য বললাম, গত 53 বছরের ইতিহাসে বাংলাদেশের প্রথম জনগণরা দেখতে পাচ্ছে একজন শিক্ষিত, যোগ্য, দূরদর্শী মানুষ বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে সক্ষম। যখন জনগণ এটা দেখতে পাচ্ছে, এখন লোকজন কিন্তু বিচার করতে পারবে এরশাদ কেমন, হাসিনা কেমন, খালেদা জিয়া কেমন, এখন কিন্তু কম্পেয়ার করতে পারবে। এখন যদি কম্পেয়ার করে, ডক্টর ইউনূসের বালের সমান এরা হইতেছে না, তো এখন তারা ইউনূসের অর্জনে তাদের পাছা জ্বলতেছে, আমাশা হইয়া যাইতেছে, পাতলা পায়খানা হইতেছে এবং মুখ দিয়া বাজে বকতেছে। এই সাবজেক্টটাকে আমি নোংরা ভাষায় বললাম, আপনি আপনার ভদ্র ভাষায় এটাকে যদি একটু ইন্টারপ্রেট করেন। ধন্যবাদ। আসলে আজকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি আর কি ফেসবুকে, এইভাবে আর কি, যে ডক্টর ইউনূস ঈদের দাওয়াতে ডাকছেন আপনার মির্জা ফখরুলকে। তো উনি বলতেছে যে ঈদ মোবারক ভাই সাহেব, কি খাবেন, ফিরনি না সেমাই নাকি ঝাল কিছু? মির্জা ফখরুল বলতেছে আরে ভাই রাখেন আপনার ফিরনি সেমাই, আগে ইলেকশন দেন। এটা ছিল আজকে আমার স্ট্যাটাস আর কি। তো এটাই আপনার প্রশ্নের উত্তর আর কি। মানে ওনারা ডক্টর ইউনূসকে সহ্য করতে পারতেছেন না, যেহেতু মনে করতেছে উনি যতদিন থাকবে ততদিন ওনার ক্যারিসমেটিক দিয়ে উনি সবার মানে সারা বিশ্বে বাংলাদেশকে উজ্জ্বল করবে, বাংলাদেশে বিভিন্ন রকম অর্জন দিয়ে ভরিয়ে দিবে, যেটা আসলে ওনারা মানে এটা ঈর্ষার কারণ এবং আরেকটা ইনসিকিউরিটিরও কারণ। ইনসিকিউরিটির কারণ এই কারণে যে আপনার যখন দেখা যায় যে আপনার সেটা আরো যোগ্য কেউ যখন মার্কেটে চলে আসে, তখন স্বাভাবিক আপনি মনে করবেন নিজে করবে যে আমার ইয়েটা তো চলে গেল, আমার গ্রহণযোগ্যতা মানুষের কাছ থেকে চলে গেল, মানুষ তো মনে এখন আর আমাকে আর ওইভাবে পুষবে না, এখন তো তাকেই মানুষ করবে। এবং হচ্ছেও তাই, মানুষ এখন আচ্ছা সাধারণ জনগণ কিন্তু চাচ্ছে এখন ইলেকশন না, এখন আপনারা ইউনূস সাহেবকে রেখে বিভিন্ন রকম সংস্কার এবং রাষ্ট্রের বিভিন্ন যে জঞ্জালগুলো পরিষ্কার করা, সেগুলো ওনারা চাচ্ছে যে ইউনূসের মাধ্যমে করতে। এখন দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক দল ওনারা মনে করতেছে যে না, এটা তাদের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে, যে ইউনূস সাহেব যত বেশি মানে এই ধরনের কাজ করবেন এবং যত বেশি সংস্কারবাদী কাজের ভিতর হাত দিবেন, তত তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা হুমকি হিসেবে দাঁড়িয়ে যাবে। এই জন্য তারা এখন ওই ইলেকশনের দিকে বেশি মানুষকে করার জন্য বলতেছে যে না ইলেকশন এটা করা। আর এছাড়া কিছু তো নাশকতামূলক কাজ তো আছেই, বা কিছু ষড়যন্ত্রমূলক কাজ তো আছে সারা দেশে। হয়তো একটা জিনিস ঘটতেছে, সেটাকে মিডিয়ার মাধ্যমে অনেক বড় করে দেখিয়ে মানুষকে দেখানোর চেষ্টা করতেছে না এই গভর্নমেন্ট এগুলা সামাল দিতে পারবে না, একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার, ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটা করতে পারবে না। কিন্তু সাধারণ মানুষও কিন্তু এত বোকা না এখন, কারণ বিভিন্ন মানুষ কিন্তু ভেরিফাই করে, মানুষ যখন ফ্যাক্ট চেক করে, তো ফ্যাক্ট চেক করে মানুষের কিন্তু সাধারণ মানুষের যে পারসেপশন, মানুষ কিন্তু এখন আসলে ইলেকশনের জন্য প্রস্তুত না। মানুষ এখন চাচ্ছে যে মানে দেশটার একটা স্থিতিশীলতা আসে এবং দেশটা যেন এগিয়ে যায়, এবং ইউনূসের মাধ্যমে যে প্রয়োজনীয় সংস্কার যে কাজগুলি আছে, কাজগুলো যেন সম্পন্ন হয়। ধন্যবাদ। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ মামুন, ডক্টর নওশের একটা কথা বলেছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এবং পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে যারা রাজনৈতিক ব্যবসা খুলে বসেছে, তারা একটু ইনসিকিউর ফিল করছে। আপনি এই কথাটাকে যদি একটু ইলেবোরেট করেন, তাদের ভিতরে এই ইনসিকিউরিটিটা কেন? তারা কি এই ইনসিকিউরিটি থেকেই তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে? আসল কাহিনীটা কি? আসল কাহিনীটা দুইটা ভাগ করা যায়। এক নম্বর যেটা আপনি বললেন, তারা তো ইনসিকিউর ফিল করছে, একটা দিন যাচ্ছে মানুষ ইউনূসের প্রতি আস্থা হচ্ছে,
2টা দিন যাচ্ছে, মনে করছে ভাই উনি আরো 2 বছর থাকুক, 3টা দিন যাচ্ছে, কেউ বলছে আরো 5 বছর থাকুক, 1 সপ্তাহ যাচ্ছে, কেউ 10 বছর থাকুক। আপনি তো বলছেন গতকালকে সে ডক্টর আজীবন থাকুক, ওনার বয়সের সাথে তুলনা করলে উনি তারা 100 বছর বাঁচবে না? আচ্ছা আমাকে বলেন, রাশিয়ার বিপ্লবে হওয়ার পরে কি রাশিয়ার লোকরা বলছিল লেনিন তাড়াতাড়ি নির্বাচন দাও, নির্বাচন দাও? যার কাছে বলে। আচ্ছা, তাইলে চীনের যখন বিপ্লব হয়েছে তখন এই মাসুদ নির্বাচন দাও বলছে? বলে নাই। না বলে না। চে গুয়েভারা যখন নাকি বিপ্লব করলো সবাইকে চে বলছিল? বলে নাই। ফিদেল কাস্ট্রো চে বলে নাই। আচ্ছা, কিম ইল সুং তার ডট করে নাই। আচ্ছা, শেখ মুজিবের সময়ও যখন যতটুকু হয়েছে তখন নির্বাচন দাও, নির্বাচন বলে নাই। বলে না। শেখ মুজিব নিজেই ৫৫টা নির্বাচন করছে ৭৩ সালে, একেবারে ভুয়া নির্বাচন, এটাও অ্যাকসেপ্ট করে নাই। মানুষ একটা বিপ্লব, আমি বলতে সেমি বিপ্লব, কাজে এখানে একটা বিপ্লব তো সর্বোচ্চ নির্বাচনের ভাই, নির্বাচন তো সর্বোচ্চ ম্যান্ডেট। আমি এই কথা বহুবার বলার চেষ্টা করছি ভাই, যে দেশে ম্যান্ডেটের উপরে ম্যান্ডেট হয়ে গেছে, বিপ্লবের মাধ্যমে আপনার গণভবন দখল করছে, পার্লামেন্ট দখল করছে। পৃথিবীর ইতিহাসে সভ্য জগতে পার্লামেন্ট একটা সদস্য সেখানে ছিল না, সেইখানে সাধারণ মানুষ চলে গেছে। তো এর চেয়ে বড় নির্বাচন কি হইতে পারে? আমি তো বুঝি না। আমরা নিজেরা, আমরা যারা বড় উৎসাহ নিয়ে চলছিলাম, আমরা বললাম ভাই আমরা যে একটা যেই অবস্থায় যার কথা বলার সুযোগ ছিল না, জীবনের ঝুঁকি নিয়ে আমরা কয়েকজন লোকরা সমর্থন নিয়ে আমরা প্রবাসী ঘোষণা করছিলাম। আমি লন্ডনে গেছি, বললাম সাবধানে থাকেন, এখানে সাবধানে থাকেন, রব মারাবে উঙ্গাবে, যা থাকে কপালে। কিন্তু যখনই দেখলাম ছাত্রদের পরিবর্তন আসলে আমরা মানে সঙ্গে সঙ্গে আমরা মনে করছি যে আমাদের তো ক্ষমতার দখলের ইন্টারেস্ট না, জনগণ সে একতা পোষণ করছি। আমরা যদি ইউনূস সাহেবকে মাথায় তুলে রাখতে পারি, আমরা যদি মনে করি আচ্ছা ইউনূস সাহেবকে সামনে রেখে যদি আমাদের আগ্রাসন, আমরা এই যুদ্ধটা করছি বাংলাদেশের যে 16ই ডিসেম্বর 71-এ যে বিজয়টা ছিল, বিজয় বাদ্য বেসুর হয়ে গেল কয়েকদিনের মধ্যে, জেনারেল অরোরা দেখলো। আজকে সেই বিজয় বাদ্য বেসুর না, আজকে 7 মাস থেকে 8 মাস চলছে। এটাকে বলতে হবে এক্সটেনশন অফ 71। যারা নাকি ওই যে 71 আলাদা করতেছে, ইটস এ পার্ট অফ ইট। আমাকে যদি মামুন ভাই, আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি যদি আমার কথাটাকে বেয়াদবি হিসাবে না নিয়ে আপনি যদি একটু প্যাশনেটলি আমার কথাটা বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধের চেয়ে 2024 সালের জুলাই আগস্ট বিপ্লব অনেক বেশি ভ্যালুয়েবল একটা মাত্র কারণে। 1971 সালের মুক্তিযোদ্ধারা ব্যর্থ হয়েছিল পাকিস্তানিদের বাংলাদেশিদের কাছে সারেন্ডার করাতে। 1971 সালের মুক্তিযোদ্ধারা পারে নাই পাকিস্তানিদেরকে তাদের কাছে সারেন্ডার করাইতে, ওসমানীর কাছে সারেন্ডার করাইতে, জিয়ার কাছে সারেন্ডার করাইতে, বাংলাদেশের জনগণের কাছে সারেন্ডার করাইতে। কিন্তু 2024 সালের জুলাই বিপ্লবে দেশের ছাত্র জনতা ভারতে চাকর হাসিনাকে বাধ্য করেছে দেশ থেকে পলায়ে যেতে, এবং দেশের প্রকৃত শাসন চলে এসে এমন একজন মানুষের কাছে, যেটা বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল যে বাংলাদেশের জন্য একজন যোগ্য, দূরদর্শী, দেশপ্রেমিক বাংলাদেশী যেন বাংলাদেশের নেতৃত্বে আসে। আমরা আসলে নির্বাচন করি, আমরা নির্বাচনে কি চাই? একজন যোগ্য নেতৃত্ব চাই, রাইট? আমরা নির্বাচনে কি চাই? আমাদের নির্বাচনে এমন একজন মানুষ চাই যাকে পৃথিবীব্যাপী সম্মান করা হয়। আমরা নির্বাচনে কি চাই? এমন একজন মানুষ যে পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের দেশের জন্য কথা বলতে গেলে পৃথিবী যেন তাকে শোনে। নাকি আমাদের টার্গেট কি এর চেয়ে কম না বেশি? আমাদের টার্গেট যদি এটা হয়, তাইলে ডক্টর ইউনূস ultimate mandate, he already has it. This mandate is way bigger than election. এবং এই বিপ্লবের পরে আমরা যাকে সরকার প্রধান হিসাবে পেয়েছি, এইটাই ছিল তো আমাদের জনগণের আলটিমেট গোল, যে আমাদের যোগ্য একজন মানুষ আসুক। আপনি একা একা চিন্তা করে দেখেন, আমি আপনাদের দুইজনকে সামনে রেখে, এবং এখন অনেক লোক অনলাইনে লাইভে আমাকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সামনে রেখে আমি একটা কথা বলছি। ডক্টর ইউনূসের জায়গায় অন্য কোন মানুষ বাংলাদেশে সরকার প্রধান হলে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং প্লেন পাঠাইয়া তাকে পার্সোনালি নিয়ে যে ডিলটা দিছে, এই ডিলটা দিত? নেম 1%। দর্শকবৃন্দ, আমি চাচ্ছি কমেন্ট সেকশনে আপনারা এমন একজন লোকের কথা বলেন যে ডক্টর ইউনূসের স্থানে
যদি সরকার প্রধান হতো, বাংলাদেশ এই ইজ্জত আমেরিকার কাছে পাইতো, ইউরোপিয়ান ইউনিয়নে পাইতো, চায়নায় পাইতো, এশিয়া আসিয়ান কান্ট্রি গুলায় পাইতো। এমন একজনের নাম বলেন। এখন আমরা সবাই বলি ডক্টর ইউনূস উনি নির্বাচন দেয় না কেন, ওনার নির্বাচন খুঁজা পাই না কেন, ওনার কথাবার্তা ভালো না। আরেক বলদের বাচ্চা বলে নোবেল আমিও পাইতে পারি, কিন্তু ইউনূস কখনো মুক্তিযোদ্ধা কমান্ডার হইব না। এই ধরনের বলদ ছলদের কথাবার্তা। তো আসলে আমি ডক্টর নওশের আলী আপনার কাছে একটা কথা বলি, নির্বাচনের আলটিমেট আমাদের জনগণের ডেজায়ার কি? একজন যোগ্য মানুষকে নির্বাচিত করা। আমাদের নির্বাচনের রিয়াল ডেজায়ার কি? একজন দূরদর্শী মানুষকে নির্বাচিত করা। আমাদের নির্বাচনের আলটিমেট ডেজায়ার কি? আমাদের নির্বাচিত ব্যক্তি পৃথিবী ব্যাপী যেন সম্মানের পাত্র হয়। এর বাইরে কি আর কিছু আছে ডক্টর নওশের? না, এর বাইরে তো কোনো কিছুই না। আসলে গণতন্ত্র মানেই তো হচ্ছে জনগণের শাসন। মানে আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করব আমাদের পছন্দের যোগ্য লোককে। উনি যে আমাদের কথা বলবেন, ওই পার্লামেন্টে আমাদের কথা বলবেন, বিশ্বের দরবারে আমাদের কথা বলবেন, বিশ্বের দরবার বিভিন্ন নেতাদের সাথে বৈঠক করবেন এবং আমাদের দেশের স্বার্থে যা যা করা দরকার সেই কাজগুলো করবেন। সেরকম যোগ্য লোকগুলোকে তো আমরা নির্বাচিত করতে চাই, মানে ভোটের মাধ্যমে। এটাই তো আসলে গণতন্ত্র। মানে এই গণতন্ত্র বলতে তো আসলে সেটাই। কিন্তু এখন যেটা গত 20-25 বা 30 বছর ধরে যেটা হচ্ছে যে গণতন্ত্রের নামে আসলে একদলীয় তন্ত্র চলেছে এবং দলের ভিতরেও কিন্তু কোনো গণতন্ত্র নাই। দেখা যাচ্ছে যে পার্লামেন্টের ভিতরেও মানে কোনো একটা সিদ্ধান্ত যদি কেউ দ্বিমত করে, সেটা কিন্তু দ্বিমত এটা ভোট দিতে পারবে না। ওই সরকার মানে পার্লামেন্টের ওই দলের সরকারি দলের যে প্রত্যেকটা সদস্যকে কিন্তু ওইটার পক্ষে ভোট দিতে হবে। যদি উনি দ্বিমত করেন তাহলে এখানে কোনো মানে ওনার দ্বিমত মানে পোষণ করার কোনো সুযোগ নাই। তাছাড়া দলের ভিতরেও দেখা যাচ্ছে যে মানে গণতন্ত্রের চর্চাটা নাই। দেখা যাচ্ছে এক নেতা এক দল এইভাবে আসলে চলতেছে এবং পারিবারিক রাজনীতিটা আমাদের দেশে গত 54 বছর ধরেই আসলে এটা চলতেছে। মানে মানুষ যেন ধরেই নিয়েছে যে মুজিব মারা গেছে, তার মেয়ে প্রাইম মিনিস্টার হবে, জিয়া মারা গেছে, তার ওয়াইফ অথবা তার ছেলে প্রাইম মিনিস্টার হবে। এইটা একটা মাইন্ডসেট মানুষের মধ্যে চলে আসছে। আমার মনে হয় এতদিনে মানুষ বুঝতে পারতেছে এবং মানুষের মাইন্ডসেটও চেঞ্জ হচ্ছে এবং মানুষ এই কারণে কিন্তু এখন কিন্তু ইলেকশন চাচ্ছে না। মানুষ কিন্তু চাচ্ছেন যে মানে ইউনূস সাহেব থাকুক এবং প্রয়োজনীয় যে সংস্কারগুলি দরকার আসতে, যে জঞ্জালগুলি জমে গেছে সেগুলো পরিষ্কার করা, এই কাজগুলো যেন উনি করে দিয়ে যান এবং দেশটাকে যেন একটা মানে রং ট্র্যাক থেকে রাইট ট্র্যাকের উপর উঠিয়ে দিয়ে উনি যেন বিদায় নেন, এটাই মানুষ চায়। ধন্যবাদ। কাজী আব্দুল আল মামুন বাংলাদেশের যে সংসদীয় গণতন্ত্রের কথা বলে, সেখানে বাংলাদেশের জনগণ বিরোধী সংসদীয় গণতন্ত্রের ভিতরে একটা ভুল তারা তৈরি করে রেখেছে। কি ভুল তৈরি করেছে? একটা মকারি করেছে। বিএনপি যে করবে, বিএনপি অন্যায় করলেও বিএনপির পক্ষে ভোট দিতে হবে। আওয়ামী লীগ যে করবে, আওয়ামী লীগ ভুল করলেও আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে হবে। এটা জনগণ বিরোধী, এটা রাষ্ট্র বিরোধী। আপনি কি তা মনে করেন না? হ্যাঁ জ্যাকব ভাই, এটা তো বলবোই, কিন্তু আমি তখন যে আপনি প্রশ্ন করেছেন, আমার একটু লেসটা বাকি রয়েছে, আপনি আমার প্রশ্ন করেছেন, আমি ওইটা শেষ করে আমি 1 মিনিটে আমি আপনার উত্তরটা দিচ্ছি। আপনি যেটা বলছেন 71-এর মুক্তিযুদ্ধের যেটা আছে তার চেয়ে আমরা আরো বিকশিত হয়েছি। অফকোর্স 71-এ আমাদের মুক্তিযুদ্ধ হাইজ্যাক করে ফেলছিল জানানোরা। তো কাজেই আমি বলেছি বিজয় বাদ্য বেশির হয়ে গেছে। তো কাজেই স্বাধীনতা সর্বমুহূর্ত হলো প্রধান শর্ত, তারপর হলো মানুষের গণতন্ত্রের ব্যাপার থাকে। তো কাজেই আজকেই প্রথম 71-এর 16 ডিসেম্বরের যে আমাদের বিজয় ছিল, যে পাকিস্তানকে পরাজিত করে দিল্লিকে আমরা নতুন করে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য আমন্ত্রণ জানাই নাই। আমরা পিন্ডি থেকে মুক্তি হয়ে দিল্লির দাসত্বের জন্য চাই নাই। এইবার আমরা এই পার্টটাকে পুরো করেছি। 16 ডিসেম্বর আমাদের বিজয় হয়েছে, যে পাকিস্তান তো পরাজয় হয়েছে 71-এ, আর এইবার হলো আমাদের দিল্লি থেকে। এটা হলো পূর্ণ। তাই আমি সবসময় বলি এটা মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্বে এইটা আমাদের জয় হয়েছে। কাজে সেখানে আমাদের হলো এখন আমাদের দেখার বিষয় যে যেটা আপনি বললেন পরিবারতন্ত্র, যেখানে ফ্লোর ক্রস করা যাবে না, এক ব্যক্তি যেটা পার্লামেন্টারি সিস্টেমে যেমন থাকে যে প্রধানমন্ত্রী তাকে জবাবদিহি করতে হবে এবং প্রত্যেকটা মন্ত্রী যারা আছে তারা জবাবদিহি করে পার্লামেন্টে, প্রত্যেকটা মন্ত্রী স্বাধীন থাকে, ইভেন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে না। আমাদের সেখানে সেই সিস্টেমটা নাই। দলের মধ্যে গণতন্ত্র তো নাই এবং যেই দল ক্ষমতা, এবার পাকিস্তান আমলে তাই ছিল। উনি যখন নাকি সরওয়ার্দী সাহেব যখন ছিলেন তখন শেখ মুজিবকে বলা হলো তুমি ওই আলোচনা তখন ছিল যে আপনি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, তখন সরওয়ার্দী সাহেব শেখ সাহেবকে বললেন যে তুমি সরকার থেকে পদত্যাগ করো, তুমি দল রক্ষা করো। তো সেইটা আমরা অনেকে ভুলে গেছি। তো কাজে সেইখানে যদি ধরেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন,
তারা দলেরও প্রধান থাকেন, উনি রাষ্ট্রেরও মানে সরকারের প্রধান থাকেন, এবং দলের যে কর্মসূচি সেটা রাষ্ট্রে পরিচালনা করেন। এখানে ফ্লোর ক্রসিং এর ব্যাপারে জিয়া রহমান থেকে শুরু করেছিল, সেখানেও আমরা দেখেছি তাই হয়েছে। কিন্তু আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, মানুষ শেষ পর্যন্ত পার্লামেন্টের যে সদস্যকে চিনে না, তারা মার্কাকে চিনে। তো কিন্তু আজকে যে আমাদের এই যে আলোচনাটা আপনি করলেন, যে আজকে একটা আদর্শের প্রতীক হয়ে এসছে ইউনূস, এখন এই মুহূর্তে নির্বাচনে কোন নির্বাচন সিস্টেম ভালো কি মন্দ এই আলোচনা গেলে আমরা ডাইগ্রেশনে চলে যাব, আমাদের লক্ষ্যচ্যুত হয়ে যাবে। কাজেই যখন আমাদের নির্বাচনে আলোচনা করব, তখন আমি প্রায় বলছি যে নির্বাচনের এখন পার্লামেন্ট নির্বাচন করবেন না প্রেসিডেন্ট নির্বাচন, এগুলো আমরা ডিবেটে যাব না। আমাদের মূল কথাটা হলো, এখন একটা বিপ্লব আমরা হয়েছে, এটা সেমি বিপ্লবী বলি কি যাই বলি না কেন, কৃষক, শ্রমিক, সৈনিক সবাই মিলে আজকে এটাকে ধরে রাখতে হবে। এখানে ভারতীয় আগ্রাসন কে এখনো আমরা বাহ্যিকভাবে তারা চলে গেছে, কিন্তু উনি যেভাবে চীনের থেকে বিজয়ের বেশে আসলেন, এত শঙ্কার মধ্যে ওনার যাওয়ার আগ মুহূর্তে আমরা ছিলাম, কি জানি উনি ফেরত আসতে পারবেন কিনা। এই মিডিয়াগুলো এত প্রচার প্রপাগান্ডা চালিয়েছে যে নাকি যায় চীনে শেষবারের মতো তার যায়, তারপর তার হায়াত থাকে না, তাকে মেরে ফেলা হয়। এইসব সব আপনার ভারতীয় যে ছায়া মিডিয়া বাংলাদেশে কাজ করছে, যারা হাসিনা সেবা করছে, তারাই ওখানে আছে, তারা এটা করেছিল। আমরাও নিজেরাও প্রশ্ন করছিলাম। এখানে আপনার আরেকজন আছে, আপনার প্রফেসর তাজ হাসমিও বলেছিলেন যে হয় তাকে স্থগিত করতে হবে, কিংবা এটাকে নিরত করতে। আমরা বলছিলাম যে যদি সম্ভব হয় আপনার ডিসমিস করে যাক। এনিওয়ে, উনি যে সশরীরে আসছেন, একটা বিজয় নিয়ে আসছেন, সাফল্য নিয়ে এসছেন, এবং সেইটাকে আজকে আমরা সামনে রাখতে চাই। এখন যারা যারা নির্বাচনের কথা বলে, তারা এই 15 আপনি জুলাই আগস্টের যে আপনার যে গণঅভ্যুত্থান উত্তর যে বিপ্লব হয়েছে, যে বিপ্লব প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, সেটাকে তারা খাটো করছে, যেহেতু এখানে তাদের কোনো ভূমিকা ছিল না। সাধারণ জনগণ ইউনূসকেই এই ট্রানজিশন পিরিয়ডে তাকে সামনে আসছে। 1 নম্বর ইউনূসের কোয়ালিটি হলো উনি ব্যক্তিগতভাবে সৎ লোক। জিয়া রহমানকে যেমন 1 নম্বর কারণে সততার কারণে ছিল, তারপরে ওনার একটা হলো ওনার যোগ্যতা। উনি এত বড় প্রতিষ্ঠান চালিয়েছেন, আমি হয়তো তার রাজনীতি এই যে আপনার এনজিও রাজনীতির সাথে ডিফার করতে পারি, তার 0-3 থিওরির ব্যাপারে কিছু ব্যাপারে একমত, কিছু দ্বিমত। তবে একটা ব্যাপার উনি বলেছেন যে জিরো পভার্টি, এই ব্যাপারে আমি 100% একমত, যদি উনি সফল হন। কাজে প্রশ্নটা হলো যে আজকে ইউনূস শুধু বাংলাদেশেরই একজন সিম্বল না, উনি এখন সারা পশ্চিমা দেশে যে একটা সিম্বল। পশ্চিমা দেশ চিন্তা করতেছে যে আচ্ছা, কার্ল মার্কস তো চলে গেছে, এখন পুঁজিবাদ্রেও মানুষ গ্রহণ করতে পারতেছে না, এখন একটা মাঝামাঝি একটা পথ পেয়েছি, সেটা হলো ইউনূসকে সামনে। এখন ইউনূস যখন নাকি একটা পর্যায়ে পৌঁছে গেছেন, আন্তর্জাতিক হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরকম একটা আন্তর্জাতিক নেতা, সেটা নাকি বাংলাদেশে। আর হাসিনার সবচেয়ে জেলাসি হইলো ইভেন পরিবারতন্ত্রে বিএনপি নেতাদের জেলাসি। আরে ইউনূস তো সবাইকে ছাড়িয়ে গেছে, ওই রহমান পরিবারে ছাড়িয়ে গেছে, অথচ ইউনূস সাহেবের কোনো পরিবারতন্ত্র নাই। কাজে এইটাই হলো মূল কথা। কাজে আজকে যারা ইউনূসকে বিরোধিতা করে, তারা অবশ্যই স্বাধীনতা সর্বত্র বিরোধিতা করে। আজকে যারা ইউনূসকে বিরোধিতা করে, তারা অবশ্যই গণতন্ত্রের বিরোধিতা করে। আজকে যারা ইউনূসকে বিরোধিতা করে, তারা অবশ্যই বাংলাদেশের স্টেবিলিটিটাকে বিরোধিতা করে। আজকে যারা ইউনূসকে বিরোধিতা করে, তারা ভারতের দালাল, পাঁচাটা গোলাম। আমরা ধিক্কার জানাই। ধন্যবাদ। ওকে, আপনার ডক্টর নওশাদ আলী, আপনাকে আমি যদি এখন একটা কথা বলি, আলটিমেটলি আমি বলেছি যে পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, স্পেশালি বিএনপি এবং আওয়ামী লীগ, তারা যখন নির্বাচন করে, আলটিমেটলি তাদের এই নির্বাচন কথা হইতেছে ইউনূস হটাও, ইউনূস হটাও। এবং ভারত তো সেম সুরে বলে নির্বাচন মানে ইউনূস হটাও, ইউনূস হটাও। তাইলে সাবজেক্টটা কি এইটা দাঁড়ায় না যে ভারতের শত্রু, তাইলে বিএনপি এবং আওয়ামী লীগের মিত্র, কারণ ভারত তো ইউনূসের শত্রু, বা ইউনূস আওয়ামী লীগ এবং বিএনপির শত্রু। সাবজেক্টটা তাইলে কি দাঁড়াইলো? শত্রু আমার মিত্র। তো আপনার কাছে কি সাবজেক্টটা আমি যেভাবে ইকুয়েশন করলাম, সাবজেক্টটা কি আপনার কাছে এভাবেই মনে হয়, নাকি আপনার কাছে অন্য কিছু মনে হয়? হ্যাঁ, সাবজেক্টটা আমার এভাবেই মনে হয়, এটার সাথে আমি একমত। একটা বিষয় আপনার একটা আগের যে মুক্তিযুদ্ধ এবং 24-এর যে আন্দোলনটা যেটা আপনি বললেন, ওইটার ব্যাপারে আমার একটা অবস্থান আছে আর কি, যেটা আমি কিছুদিন আগে লিখেছি, ওটা একটু আমি ক্লিয়ারিফাই করতে চাই। যে 71 এবং 24 দুইটাই হচ্ছে সমান গুরুত্বপূর্ণ, কোনোটা হচ্ছে কম না, আমি যেটা মনে করি আর কি। 71 এবং দুইটাই হয়েছে কিন্তু সময়ের প্রয়োজনে।
এবং 71 হয়েছিল পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আমাদের বৈষম্যের কারণে। তারা তো বৈষম্য করেছে বলেই আমরা আলাদা হতে চেয়েছিলাম। আবার এই যে 24 হয়েছে কিন্তু এই যে বৈষম্যের কারণে, যে বর্তমান শাসক যারা চালান তারা আমাদেরকে ইলেকশন দিয়ে দেয় নাই, ইলেকশনে একটা মানে ইয়ে করে নাই, সারা দেশে একটা মানে একটা চাষের রাজত্ব কায়েম করেছিল এবং অন্য একটা পাশের দেশের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা, এই জিনিসগুলোই আসলে সাধারণ মানুষকে এফেক্ট করেছে এবং তারা এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে মানে এখানে নেমে এসেছিল, যেটা এর আগে কোনো আন্দোলনে ওভাবে নামে নাই। 71 এবং 24 আমি মনে করি যে দুইটা আলাদা গুরুত্ব আছে ইতিহাসে, এবং দুইটা মানে আমি মনে করি কোনটা হচ্ছে আসলে শ্রেষ্ঠ না, দুইটাই আসলে মানে সময়ের প্রয়োজনে হয়েছে। এটা হচ্ছে আমার এই 71 এবং 24 নিয়ে আমার মতামত আর কি। আর আপনি যেটা বললেন, হ্যাঁ সেটার সাথে আমি একমত, কারণ ইন্ডিয়া আসলে ইউনুসকে কখনোই পছন্দ করে না, কারণ তারা চায় না আসলে এই দেশে কোনো যোগ্য শাসক থাকুক। তারা চায় ওই যে চাওয়ালা লেভেল, তাদের প্রাইম মিনিস্টার যেরকম চাওয়ালা, ওই চাওয়ালার চেয়ে আরো নিম্ন লেভেলের কোন একজন থাকুক, যে তাকে মানে হুজুর করবে এবং তার মানে বাংলাদেশে সবকিছু তার জন্য ওপেন করে দিবে, বিনিময়ে সে কোনো কিছু দিবে না, সে জাস্ট এখানে অনেকটা ওই মানে মানে কি বলে এটাকে, মানে আপনি এর আগে কোন একটা ইয়েতে মানে বলেছিল যে কি যেন বলে এটাকে, মানে আগে যেটা যে জমিদাররা যে রাখতো কি ওই যে রক্ষিতা, মানে রক্ষিতার মতো সে এই দেশটাকে সে ভোগ করবে আর কি, যেটা এখন সম্ভব হচ্ছে না। তো যে কারণে ইউনুসের মানে শাসক যতদিন দীর্ঘায়িত হবে তত আসলে আমাদের পাশের দেশের এটা চক্ষুশূলে পরিণত হবে, এবং তারা চেষ্টা করবে এই দেশের রাজনৈতিক দলগুলোকে দিয়ে ইউনুসের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা চালিয়ে বা আন্দোলনে নামিয়ে দিয়ে তারা চেষ্টা করবে যে ইউনুসকে হটিয়ে তারা একটা তাদের মানে আজ্ঞাবহ একটা মানে সরকার এখানে প্রতিষ্ঠিত করার জন্য। ধন্যবাদ। ওকে, আপনাকে আরো একটা কথা, আপনার এই দুইটা ইকুয়েশন, আপনার মতামতকে অত্যন্ত শ্রদ্ধা রেখে আমি একটা জায়গায় আপনাকে আমি একটা ক্রস কোশ্চেন করবো। ডক্টর নওশাদ আলী, আপনি বলছেন 2024-এর যে আন্দোলন এবং 71-এর আন্দোলন সমান ওয়েট ক্যারি করে মিনিংফুলি বাংলাদেশের জন্য, কিন্তু আমি আপনার সাথে একটা জায়গায় দ্বিমত পোষণ করি একটা কারণে। গত 17 বছর বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল হাসিনাকে টেনে নামানোর চেষ্টা করেছে, কিন্তু তারা ফেল করেছে। একটা কারণের জন্য বিএনপির অনেক নেতারা বেইমানি করেছে এবং বিরোধী দলীয় নেতাদের ভিতরে অনেকে বেইমানি করেছে, যার জন্য তাদেরকে নামানো যায় না, ঠিক আছে। এবং ভারতীয়রা এমন ভাবে জেকে বসেছে তাদেরকে বাংলাদেশ থেকে বের করা একরকম অসম্ভব ছিল পরিস্থিতি। এখন 71-এর পরিস্থিতিতে যান, 71-এর পরিস্থিতিতে কোন রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ডাক দেয় নাই। আওয়ামী লীগ দাবি করেছে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, শেখ মুজিব ব্যক্তি জীবনে ম্যান্থনি ম্যাসকারেডাস সে বলছে ওই স্বাধীনতা মানে নাগরিক স্বাধীনতা, নাগরিকের অধিকার, সে দেশের স্বাধীনতার কথা বলে না, এটা একটা ফ্যালাসি আর কি। আচ্ছা বলেছে। এখন আরো একটা কথা, ওই সময় শেখ মুজিব এবং আওয়ামী লীগ একটা জিনিস চেয়েছিল, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে 7.5 কোটি মানুষের নাগরিক অধিকার আদায়ের কথা বলেছে, সুযোগ সুবিধার কথা বলেছে, আমাদের যেটা সঠিক প্রাপ্য নাগরিক হিসাবে সেটার কথা বলেছে, দেশকে আলাদা করার কথা বলে নাই। তো 71-এর মূল মন্ত্র ছিল 7.5 কোটি মানুষের নাগরিক অধিকার আদায়, দেশ ভাগ করার না, পাকিস্তান ভাগ করার না। এই পাকিস্তান ভাগের জন্য হাজির হয়েছিল দিল্লি কা লাড্ডু ভারতীয় শুয়ারের বাচ্চারা, বাংলাদেশি বলদেরা মুক্তিযোদ্ধার নাম দিয়ে 9 মাস যুদ্ধ করেছে, কিন্তু যুদ্ধের কৃতিত্ব পুরোটা ভারত নিয়ে নিল। আজকে ঐতিহাসিকভাবে পৃথিবীর সর্বত্র নোট আছে 1971 সালের নভেম্বর ডিসেম্বরে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে ভারত জিতছে। তাহলে বাংলাদেশ কি পাইছে? চেটের বাল, কিছুই পায় না বাংলাদেশ। এবং ভারত ডিড নট হ্যাভ এ প্ল্যান টু রিফর্ম বাংলাদেশ, হ্যাড নো প্ল্যান টু রিবিল্ড বাংলাদেশ, কোনো কিছু ছিল না। তো সেক্ষেত্রে আপনি যদি আমাকে বলেন 71-এর আন্দোলন ইম্পর্টেন্ট ছিল না, ইম্পর্টেন্ট এই 24-এর আন্দোলনের মতো ইম্পর্টেন্ট ছিল না। কি জন্য ছিল না? 24-এর আন্দোলনে ছিল ভারতীয় আগ্রাসনবাদ বন্ধ করতে হবে, ভারতের পুতুলকে বাংলাদেশ থেকে লাথি মেরে বের করে দিতে হবে এবং জনগণের শাসন আসতে হবে। এই জুলাই আগস্ট বিপ্লবে সেটা অর্জিত হয়েছে। কিন্তু 1971 সালের তথাকথিত
তথাকথিত মুক্তিযুদ্ধে এটা অর্জন হয় নাই। কেন অর্জন হয় নাই? মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে যুদ্ধের ফল ঘরে তুলতে পারে নাই। আমি যদি ভুল বলে থাকি ডক্টর নওশের আলী, আপনি আপনার মতামত দেন, আর আপনি যদি আমার সাথে একমত হন তো একমত। আপনি কিছু বলতে চান আমি যেটা বললাম এটার উপরে? না, আমি এটার সাথে আসলে আপনার সাথে ডিবেটে জড়াতে চাই না। এখন আপনার একটা মত আপনি নিচ্ছেন, ওটাকে আমি শ্রদ্ধা করি, আর আমি একটা মত আমার ওইটাও আমি আমার এটা ব্যক্তিগত মত, এটা আমি রাখলাম। কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে আমি মানে আপনার সাথে ডিবেটে জড়াতে চাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি যদি আমার আর ডক্টর নওশের আলীর দুইটা মতামতকে আপনি যদি আপনার মতামত দেন এটার উপরে। এটা আপনি এত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, আমি মনে হয় এটা নিয়ে আরো একটা বড় আলোচনা করবে আশা করি। তবে আজকের এই আলোচনা আমি একটু উত্তর দিই, যেহেতু আপনারা দুজন একটা ওপিনিয়ন দিয়েছেন। নাথিং ক্যান বি রিপিটেড এক্স্যাক্টলি হোয়াট ইট অকার্ড ফার্স্ট, এটা একটা থিওরি আপনি জানেন। ৭১ যেভাবে হয়েছে সেইভাবে মূল্যায়ন করতে হবে ওই অবস্থা থেকে মানুষ কি চেয়েছিল। আর মানে ২৪শে জুলাই আগস্ট হলো আরেকটা সিচুয়েশন, আরেকটা জিনিস, কোনটার সাথে কোনো তুলনা করা যাবে না। তবে মূল স্পিরিটটা হলো জনগণের মুক্তি এবং আকাঙ্ক্ষা এবং বিদেশি আগ্রাসন, সে দিল্লি হোক কিংবা পাকিস্তান হোক, এই দুটা হলো মেন আকাঙ্ক্ষা ছিল। তো প্রথম আকাঙ্ক্ষা থাকে আপনার জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব, দ্বিতীয় আকাঙ্ক্ষা থাকে গণতন্ত্র। তো কাজে আজকে আমাদের এখানে দুইটা আকাঙ্ক্ষাটাই সম্ভাবনা পুরো হচ্ছে। কাজে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছিল, কারণ মাওলানা ভাসানীকে ওখানে গ্রেফতার করে রেখেছে। মাওলানা ভাসানী চেয়েছিল, আজিজ বি একটা বই আছে, আমি বিজয় দেখতে চাই, তার বই লেখা আছে যে উনি চেয়েছিলেন যে দিল্লি হয়ে লন্ডনে এসে বিপ্লবী সরকার ঘোষণা করার জন্য, কিন্তু এটা জানার পরে তাকে গৃহবন্দী করে। আর শেখ মুজিব তো কথা বলেই সারেন্ডার করেছে, সে তো স্বায়ত্ত শাসন চেয়েছিল এবং ৭ই মার্চে ভাষণে বলছিল জয় বাংলা পাকিস্তান জিন্দাবাদ, শেষের অংশটা কেটে দিয়ে প্রচার করছে। এটা সবাই জানে। যেখানে অরোরার কাছে সারেন্ডার করানো হলো, যেখানে মুক্তিযুদ্ধের যে সর্বাধিনায়ক বঙ্গবীর আপনার যেন উসমানীকে আসতে দেওয়া হয় নাই, তার হেলিকপ্টার গুলি করা হয়েছিল। ওটা জাফরুল্লাহ চৌধুরী মৃত্যুর আগেও সেটা বলেছে। কাজেই এটা ষড়যন্ত্রমূলক হয়েছে। কাজেই সেই ষড়যন্ত্রটাকে দূর করতে একবার আমরা ৭৫ চেষ্টা করেছিলাম, জনগণ সমর্থন করছিল। আর এইবার হলো জনগণ আগে আসছে, আর্মি সমর্থন করছে। দেখেন দুইটা কন্ট্রাস্ট দেখেন। এইবার হলো জনগণ আগে আসছে, জনগণের সাথে সংহতি প্রকাশ করছে এই আর্মি এবং সৈনিকরা। আর ৭১ যেহেতু বাকশাল করে সবাইকে নিষিদ্ধ করেছে, প্রত্যেক নিষিদ্ধ করেছিল, তো জনগণের স্পিড থেকে মানে ১ ডজন আর্মি নিচের স্তরে তারা জনগণের পক্ষে করছিল। তাদের আন্তর্জাতিক শ্রদ্ধা যাই হোক না কেন সে অন্য জিনিস, কিন্তু জনগণের সমর্থন করছিল। কাজে দুই অ্যাসপেক্টিভ, কিন্তু লক্ষ্যটা কিন্তু এক। আজকে ওয়াকার একা কয়েকজন জেনারেলকে নিয়েও ইচ্ছা করলেও পারবে না। যার জন্য আমি বলি যে জেনারেলরা জেনারেল সিদ্ধান্ত নেয়, মেজররা মেজর সিদ্ধান্ত নেয়। যার কারণে এত কিছু করার পরেও আমাদের ইউনূস সাহেব খুব সহি সালামতে গেলেন এবং বীরত্বের বেশে বিজয় করে আসলেন। এইটা বিএনপির সহ্য হচ্ছে না এবং একটা মিডিয়ার সহ্য হচ্ছে না। মামুন ভাই, আপনাকে এখন আমি জিজ্ঞাসা করি জাস্ট এমনি জানার জন্য, নট ফর দ্য সেক অফ এ ডিবেট। আমি অর্জনের কথা যদি বলেন, ৭১ অর্জন, আমি যেটা বললাম, উইথ ডিউ অল রেসপেক্ট টু দ্য অল ফ্রিডম ফাইটার, আমি বলছি যে ৭১ মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা তাদের ফলাফলটাকে ঘরে তুলতে পারে নাই, কৃতিত্বটা নিয়ে গেছে ভারত। আমার এই মূল্যায়নটা কি ভুল না সঠিক? না, আপনার মূল্যায়ন সঠিক, কিন্তু আমি একটু ব্যাখ্যা দিলাম যে কিভাবে আমাদেরকে হাইজ্যাক করে দিয়েছে। রাইট। কিন্তু জুলাই আগস্টের বিপ্লবে যারা বিপ্লবী ছিল, ছাত্র জনতা, তারা এই বিপ্লবের রেজাল্টটা কাউকে হাইজ্যাক করতে দেয় না। ওয়াকার চেষ্টা করতেছে, ওয়াকার এখনো চেষ্টা করতেছে, কিন্তু বদৌলতে এখন পর্যন্ত তারা ধরে রেখেছে। এটা সঠিক না ব্যাঠিক? 100% সঠিক, কারণ ধরে রাখতে সক্ষম হবেও। ওকে, এটা আমি বলে দিচ্ছি। এবার আমি একটা ভিডিও দেখাবো, এটার উপরে আপনাদের দুইজনের মন্তব্য চাইব। আপনাদের মনে আছে যে ইলিয়াস আলীকে গুম করে খুন করে তারপরে ইলিয়াস আলীর বউ বাচ্চা কাচ্চারে বসাইয়া হাসিনা বেগম কোলে বসাইয়া সান্ত্বনা দিতেছিল? এই ছবিটার কথা আপনাদের কি মনে আছে? মনে আছে। এই ছবিটার কথা মনে আছে তো? জি।
হাসিনারই নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ডেড বডিটাকে কেটে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তারপরে সে তার বাচ্চা কাচ্চাদের একত্র করে বলে আমি তোমাদের বাবাকে ফিরিয়ে দেব, মনে আছে তো? ওকে, এখন সেম মকারি আমি চাচ্ছি আপনারা একটু দেখেন, সেম মকারি একটু দেখেন। স্বৈরাচারীর পতন নিশ্চিত করতে প্রাণ হারিয়েছে হাজারো ছাত্র জনতা, আহত হয়েছেন আরো কয়েক হাজার। অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতির বীর সন্তানদের যে ভুলে যাওয়া হয়নি সেটা প্রমাণ করলেন সেনাপ্রধান। আন্দোলনে আহতরা যেন কখনো মনোবল না হারায়, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে। রোববার ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনী আয়োজিত ইফতার ও নৈশ ভোজে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমাকে একটু বলেন, 2009 সালে ওয়াকার আর্মিদের খুন করছে পিলখানায়, 57 জন অফিসারের সে খুন করছে। ওয়াকারের নেতৃত্বে সে যখন 46 এর ব্রিগেড কমান্ডার, তখন এই আয়নাঘর তৈরি করায় তার গুরুত্বপূর্ণ অবদান ছিল এবং সেনাপ্রধান হওয়ার পরেও তিনি জানতেন যে আয়নাঘর ওখানে আছে এবং ওখানে লোকজন বন্দী আছে। হাসিনা পালিয়ে যাওয়ার পরেও আয়নাঘরকে উনি রক্ষা করেছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পরেও ডিজিএফআই 351 জন এজেন্টকে ঢাকা সেনানিবাসে ভিআইপি গেস্ট হিসাবে আপ্যায়ন করেছে এবং এই বিপ্লবের সময় ওয়াকারের নির্দেশে মিলিটারি গুলি চালিয়ে কর্নেল রেদওয়ানের মতো কুত্তার বাচ্চাকে দিয়ে আমাদের সন্তানদেরকে গুলি করে খুন করিয়েছে, আমাদের সন্তানদেরকে কিডন্যাপ করিয়েছে, ধর্ষণ করিয়েছে, শিশুকে খুন করেছে এই ওয়াকার। সেই ওয়াকার এখন ওই হাসিনা যেমন ইলিয়াস আলীর বাচ্চা কাচ্চাকে কোলে নিয়ে কাঁদছে, ওয়াকার এখন এই আহত ছাত্রীদেরকে নিয়ে বলে তোমাদেরকে আমি খেদমত করব, তোমাদেরকে হাসিনা শাসনামলে গুম করছি, তোমাদেরকে হাসিনা শাসনামলে গুলি কইরা খুন করছি, হাসিনা শাসনামলে আমি আয়নাঘর বানাইছি, হাসিনা শাসনামলে তোমাদের পাছার আড্ডি বাইঙ্গা দিছি, কিন্তু এখন আমি তোমাদের পক্ষে আছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ডক্টর নওশের আলী? হ্যাঁ, এটা তো আসলে আপনি যেটা বললেন মকারি, হ্যাঁ এটা তো অবশ্যই মকারি। আর দেখেন কতদিন পরে ওনার মনে হইলো, মানে এই আগস্ট হইলো আর 8 মাস আগে, 8 মাস পরে ওনার মনে হইলো যে এই এদেরকে আইনা মানে এদের পাশে দাঁড়ানো তার দরকার। ওই সময় তার মনে হয় না, আগস্ট মাসে তার মনে হয় নাই, সেপ্টেম্বরে মনে হয় না, অক্টোবরে মনে হয় না, এখন এই মার্চ মাসে এসে তার মনে হয়েছে যে এটা তার পাশে তার দাঁড়ানো দরকার। এটা আসলে এক ধরনের মানে তাদের সাথে আমি মনে করি যে তামসা করার মতোই আর বিষয়টা। আপনি কি এটা মনে করেন না এর চেয়ে গ্রেটেস্ট মকারি আর হইতে পারে না, যে নিজে খুনের সাথে জড়িত ছিল, যে গুমের সাথে জড়িত ছিল, যে আয়নাঘরের আলামত নষ্ট করার সাথে জড়িত ছিল, সেই মানুষ বলে যে নিজে আহত করছে, সে এখন বলে আমি তোমার আহত যারা আছো আমি তোমাদের পাশে দাঁড়াই। সাবজেক্টটা এর চেয়ে জঘন্য মিথ্যাচার বা ভণ্ডামি আর কি হতে পারে ডক্টর নওশের আলী? তা তো অবশ্যই, যে একটা কথা আছে না যে সর্প হইয়া দংশন করো পূজা হইয়া যারো, অনেকটা ওই রকম আর কি। তো আপনি ওয়াকারের এই টোটাল তৎপরতাটাকে আপনি মনে করেন নীতিহীনতা, স্টুপিডিটি, ভণ্ডামি, জোচ্চুরি, মিথ্যাচারিতা, হারামজাদামিপনা, আপনার এগুলা মনে হয় কিনা? মানে এটা ভণ্ডামি অবশ্যই, কিন্তু এটা মানে স্টুপিডিটি না, স্টুপিডিটি না, কিন্তু এটা অবশ্যই এটা ভণ্ডামি। মানে এতদিন পরে কেন তার এটা মনে, তার যদি ওনার যদি আসলে সিম্পাথি থাকতো তাহলে তো এর পরপরই এদেরকে সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করা। তার যদি আন্তরিকতাই থাকতো তাহলে তো হাসিনার নির্দেশে সে এই গুম করতো না, হাসিনার নির্দেশে সে আয়নাঘরের আলামত নষ্ট করতো না। তার আন্তরিকতা থাকলে তাহলে তো ছাত্রদের উপরে গণহত্যা করতো না, চালাইতো না, 1400 লোককে মারা যাইতো না। ওয়াকার কুত্তার বাচ্চা তো তখন সেনাপ্রধান, তার নির্দেশেই তো এগুলো করা হয়েছে। সে এখন কি করে বলে আমি তোমাদের সুস্থতা কামনা করি, তোমাদের পাশে আছি? এটা
হতে পারে যে ওটা উনি ওনার আপার লেভেল থেকে হুকুম পেয়ে উনি এই কাজ করছেন। আপনি আমাকে একটা কথা বলেন, একজন মিলিটারি অফিসার যখন ওথ নেয় তারা সংবিধানের উপরে ওথ নেয়, তারা মুজিব শেখের বইয়ের উপরে ওথ নেয় নাই, জয় বাংলার উপরে ওথ নেয় নাই, হাসিনা মাগির উপরে ওথ নেয় নাই, ভারতীয় সংবিধানের উপরে ওথ নেয় নাই, ওথ নিয়েছে বাংলাদেশের সংবিধানের উপরে। এখন হাসিনা মাগি যদি বলে যে বাংলাদেশের স্বার্থ বাদ দিয়া ভারতের স্বার্থ সংরক্ষণ করো, তাইলে ওয়াকার কি এটা ঠিক করেছে না ওয়াকার ভুল করেছে? ওয়াকার না, আমি বলি না ভুল করেছে, ওয়াকার লোভী হইয়া হাসিনাকে রক্ষা করার জন্য ভারতীয় সম্প্রসারণ বাদ দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার জন্য সব কাজ করেছে। আমি যদি এভাবে বলি আমার কি খুব অন্যায় করা হবে ডক্টর নরসির? আমি একমত। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি ডক্টর নরসিরকে যে প্রশ্নটা করেছি আমি সেই প্রশ্ন আপনাকে করছি। যেই ওয়াকার গুমের সাথে জড়িত ছিল, যেই ওয়াকার আয়নাঘরের সাথে জড়িত ছিল, যেই ওয়াকার ছাত্রদের উপরে, ছাত্র জনতার উপরে গুলি করায় জড়িত ছিল, হত্যাকাণ্ডে জড়িত ছিল, সে আজকে তাদেরকে কোলে ডাইকা হাসিনার মতো কইতেছে ও ব্যথা পাইছো, আমি তোমাদেরকে সাহায্য করব। টোটাল বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা মকারি বললে কম হবে, এটা হবে চরম বিশ্বাসঘাতকতা। যেমন কাশিম বাজারের কুটিতে মীর জাফর তো ষড়যন্ত্রের মধ্যেই পার্টি ছিল ক্লাইভদের সাথে, কিন্তু সিরাজদৌল্লাহকে বিশ্বাস জন্য উনি কোরআন শরীফ শপথ নিচ্ছিলেন। কোরআন শরীফ শপথ দেওয়ার আগেও জানেন যে উনি কোরআন শরীফের শপথ নিচ্ছেন বেইমানি করার জন্য। তো কাজেই এইরকম বিশ্বাসঘাতককে শুধু মকারি বলে আমরা হালকা করে দেখতে পারি না। হ্যাঁ, কাজে এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাকবেথিয়ান যে নাটক করছিল শেক্সপিয়ারের, অনেকটা ওই রকমই ম্যাকবেথের স্টোরি আপনারা সবাই জানেন, কিন্তু আজকে তার চেয়েও ভয়াবহ। আমরা যেমন অনেকগুলো হত্যার বিচার চাই, অবশ্যই এখন ইমিডিয়েটলি হত্যার বিচার চাই, যেহেতু স্বাধীন সর্বমন্ত্রের প্রতীক হলো আমাদের আর্মি। কিন্তু আর্মিকে যদি দুর্বল করে দেয়, যেটা একটা আলোচনায় একটু কনফিউশন আমি বলতে পারি নাই যে হ্যাঁ আমি সব হত্যার বিচার চাই, এর মানে কি এই সামনের যে এই যে রিসেন্ট যেটা হলো 2024, এটা হতেই হবে। এটার পাশাপাশি আমাদের যে আর্মি যেটা নিয়ে হয়েছিল আপনার, যেটা নাকি খুনি স্বয়ং চিফ হয়ে বসে রয়েছে, আমি যেটা বলি ইন্ডিয়ান জেনোসাইড, এবং আমি সবচেয়ে প্রথম জেনোসাইড শব্দটা ব্যবহার করছি সব জায়গায়। এটাকে বলে বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর ষড়যন্ত্র, নো ইটস আ জেনোসাইড এবং ইন্ডিয়ান জেনোসাইড। তো কাজে আজকে সেখানে যেখানে সবচেয়ে বড় কালপ্রিট, যেখানে আপায় মানা করছে, তো চেন অফ কমান্ডই মানে নাই। হাকিম সাহেব ছিল, আমার সাথে ভালো পরিচয় ছিল, তোমার সাথে দেখা আমি জিজ্ঞাসা করবো, হাকিম সাহেব তাকে অর্ডার দিছে, হি ওয়াজ এ মেজর, একটা বেঙ্গল কত 11 না 9 বেঙ্গলের 17 বেঙ্গলের অ্যাক্টিং সিও ছিল, 17 বেঙ্গল হি ওয়াজ অ্যাক্টিং সিও। তো সেখানে তার তো অনেকগুলো ট্রায়াল হবে। এক নম্বর হলো সে চেন অফ কমান্ড ব্রেক করছে, এটা সবচেয়ে বড় ট্রায়াল। 2 নম্বর সে হত্যার মধ্যে জড়িত ছিল, সারা পৃথিবীতে ইতিহাসে এরকম বড় দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম যুদ্ধে এতগুলো অফিসার হত্যা করে নাই। কাজে এইটা যদি প্রমাণ হয়ে যায়, এটা আমি সেটা বলছি, এটা আন্তর্জাতিক রায় হওয়া উচিত, জাতীয় বা আন্তর্জাতিক। তো কাজে এইটারও আন্তর্জাতিক যাতে হওয়া উচিত, যে জুলাই আগস্টে যে ভারতের করছে, এই দুটো হয়ে গেলে ভারতের মুখোশ উন্মোচন হয়ে যায় এবং ভারত সারা পৃথিবীতে আর মুখ দেখাতে পারবে না। কাজে ওয়ার অন টেররের নামে যে বেনিফিটটা নিতে চেয়েছিল ইন্ডিয়া এবং হাসিনা, সেটা এখন নাই। আজকে আমেরিকা পর্যন্ত তারা বলেছে যে আজকে যেখানে রকে নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে, যেখানে তারা সাকসেস হয়েছিল বিএনপি কে টেররিস্টের খাতায় নাম দেখাতে, আমার আশ্চর্য লাগে বিএনপির এখনো কোনো নেতা এই ব্যাপারে উদ্যোগী নেয় নাই, জ্যাকব মিল্টন কয়েকবার আলোচনা করেছেন। তো কাজে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা এখন যারা ক্ষমতাচ্যুত স্বৈরাচারী, কম আর বেশি যাই হোক না কেন, বিএনপি হোক, আওয়ামী লীগ চলে গেছে, এখন ওরা মনে করতেছে যে যদি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি, কালকে তো আমাদের ব্যাপারে ধরবে। এইসব কারণেই তারা চায় না যে তারেক জিয়া কিংবা খালেদা জিয়া এখানে হস্তক্ষেপ করুক, তারা আজ না আসুক, একটা ষড়যন্ত্র করুক কিংবা উদ্দেশ্য। এখন দেখেন তাকে পাঠাই দিছে, তাকে যাতে না আসে এরকম একটা অবস্থা করছে, আসলে তাকে হয়তো মেরে ফেলবে, সেটা আরেকটা আলোচনা। কিন্তু আজকে ওয়াকার সাহেব যদি মনে করে যে দিল্লির প্রেসক্রিপশনে সে এক্সিকিউট করবে, আমি এর আগেও বলছি, আমি সাধারণ সোলজারদেরকে এখন এই আপনার এখান থেকে আবার রিপিট করছি, জুনিয়র অফিসারকে বলছি, যারা 3 তারিখে জনগণের সাথে একতা পোষণ করেছিলেন, যে তারা যেন ওয়াকারকে বাংলাদেশে যারা সেফ এক্সিট দিয়েছিল, ওয়াকারে দিয়েছিল হাসিনাকে সেফ এক্সিট, তাকে যেন কেউ সেফ এক্সিট না দেয়, আমরা তাদেরও বিচার করব। আজকে যারা ওয়াকারের বিরোধিতা করে না
তারা অবশ্যই এই আন্দোলনের সাথে বেইমানি করছে। যেসব মিডিয়া ওয়াকারকে চ্যালেঞ্জ করে না, এই তৃতীয় মাত্রা সহ, এই যে আমি দেখলাম তৃতীয় মাত্রা জিল্লুর এতদিন খুব ভালোই ছিলেন, এখন আবার ওই যে হাসনাত আব্দুল্লাহর সমালোচনা করছেন। হাসনাত আব্দুল্লাহ সমালোচনা করতে যাইয়া থামেন মামুন ভাই, আপনাকে একটা ভিডিও দেখাবো, এটার উপরে আমি আপনার মন্তব্য চাইবো। আপনি একটা সাবজেক্ট এনেছেন, সাবজেক্টটা বলা দরকার। সব সত্য সবসময় বলতে নেই। আপনারা তো এখন দেশটাকে একটা অন্ধকার, আমি অনেকদিন ধরে বলছি, অন্ধকার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আর এখন দেশটাকে মানে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। গৃহযুদ্ধ আপনাদের পছন্দ হতে পারে, কিন্তু বাংলাদেশের 20 কোটি মানুষের পছন্দ নয়। আপনারা হয়তো এখন অন্য কারো স্বার্থে কাজ করছেন। আই এম সরি টু সে দিস, আই এম সরি। আপনি সেনা প্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, আপনি সেনা প্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন আপনি তুলতে পারেন না। জনগণের মুখোমুখি দাঁড় করাবার কোনো কারণ নেই। সেনাপ্রধান একবারের জন্য বলেননি যে তারা ক্ষমতা নিতে চায়, সেনাবাহিনীর কথা বলেনি, তাহলে কেন আমরা বলছি? যেখানে বিএনপির মতো দল বলছে যে তারা কোন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না। আপনি যদি জনগণের ক্ষমতায়ন চান, আপনি যদি ভোটের অধিকার চান, জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না বিএনপি জামাত আওয়ামী লীগকে থাকবে না। দুর্ভাগ্যজনক, আজকে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আপনারা বিতর্কের মধ্যে ঠেলে দিচ্ছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনা প্রধানের দ্বন্দ্ব তৈরি করবার চেষ্টা করছেন। কেন করছেন? এত অতি কথন ভালো নয়। একটা কথা মনে রাখবেন, আপনারা যা করেছেন প্রতি 3 ক্ষণের হিসাব কিন্তু সবার কাছে আছে, গণমাধ্যমের কাছে আছে, এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আছে। এত সহজ নয়, এত অতি কথন, এত অধিবাস্তব রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা মোটেই ভালো নয়। আমি মনে করি আপনারা অতিরিক্ত করে ফেলেছেন, সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটাকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে যাচ্ছেন। এই অবস্থা থেকে আমাদের বদল দরকার। আমি জি, আপনার কথা আমি শুনতে চাচ্ছি। আগে প্রথমে শুনেন, আপনি এটা আবার শোনানোর পরে আমার রক্ত মানে টকবক করছে। আমাকে বহু লোকই বলছিল, বাংলাদেশের সাথে মেসেজ করি যে আপনি যদি টকশোতে যান না কেন। আমি বলে দেখেন, আমি একমাত্র, সবাই জানে আমাকে সাংবাদিকরা খুঁজে খুঁজে আমাকে ইন্টারভিউ নেয়। বিচিত্রার মতো সাংবাদিকরা যে এইসব দিয়ে 5 বছর থাকলে, আমি একটু বলছি আমি ওইটাই বলছি, এই যে সাংবাদিকতার কথা বলছি, এই যে কিছু সাংবাদিকদের টকশো যাওয়ার জন্য কিছু মানে ক্ষমতা লোভী সব রাজনৈতিকবিদদের বলছি না, একটা বড় অংশ বলছি, তারা এই জিল্লুর রহমানের টকশোতে যাই আমি দেখেছি যে তারা ছবি তুলে রাখে বাড়িতে। আজকে জিল্লুর রহমান আজকে যে কথাটা বলছে, আমি তাকে নিন্দা করার আমার ভাষা নাই। আমার মনে হয় জিল্লুর রহমানের টকশো সকলের বয়কট করা উচিত। জিল্লুর রহমান যে ভারতের গোয়েন্দা বাহিনীর ভাষায় কথা বলেছে, জিল্লুর রহমান যে ওয়াকারের ভাষায় কথা বলছে, জিল্লুর রহমান যেভাবে জনগণের বিরুদ্ধে কথা বলছে, জিল্লুর রহমান যেইভাবে ছাত্রদের এবং জনগণের যেই আকাঙ্ক্ষা, যেটা নাকি হাসনাত আব্দুল্লাহ বলেছে, যেটা ফাঁস করে দিয়েছে, এটা অনেক আগে জানা ছিল, তার বিরুদ্ধে বলতেছে, সে উল্টা কথা বলছে। কাজেই হাসনাত আব্দুল্লাহ জনগণের সাথে গৃহযুদ্ধে ঠেলে দিচ্ছে না, বরঞ্চ জনগণকে তৈরি করেছে। এবং হাসান পরিষ্কার বলেছে প্রয়োজনে জীবন দেব, এই জন্য হাসানকে স্যালুট জানাই। আর জিল্লুর রহমানকে আমি ধিক্কার জানাই। এবং আজকের পরের থেকে আমি সবাইকে বললো, যারা যারা জিল্লুর রহমানের এটা অপোজ করবে না, তারপর যারা জিল্লুর রহমান যাবে, সে দালাল। জিল্লুর রহমান ব্যালেন্স করে কথা বলতো, জানতাম, সব সময় ব্যালেন্স করতো, কিন্তু ব্যালেন্স বললে কোনো কথা নাই। জিল্লুর রহমান আজকে কেন এত উদ্যোগী হয়ে আজকে ওয়াকার বন্দনা করছেন, কেন তো উদ্যোগ হইয়া ভারতের পক্ষে বলছেন, কেন উদ্যোগী হইয়া হাসনাত আব্দুল্লাহকে চ্যালেঞ্জ করছেন? আমি তো দেখি না যে হাসনাত আব্দুল্লাহ এরকম করুন, বরঞ্চ হাসনাত আব্দুল্লাহ যদি এই কথা না বলতো আমরা তৈরি হতাম না। এখানে আসিফ মাহমুদ যে নাকি মন্ত্রিমণ্ডলে থাকে, সেও একই কথা বলেছে। আজকে জিল্লুর রহমানকে ধিক্কার জানাই এবং তাকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। আজকে এই কথা কেউ বলবে না, তারা জানে জিল্লুর রহমানের টকশোতে গেলে তাদের মান বাড়ে। আরে ভাই, সত্য সত্যই। কাজে আমি আজকে মনে করি যে আজকে যদি কোনো সত্য, কোনো একটা যদি কোনো টকশো যদি দেশের বাইরে যদি থাকে দেশের, সেটা হলো জ্যাকব মিল্টন। আমি কারো সামনে প্রশ্ন করতে চাই না, জ্যাকব মিল্টনের সাথে আমরা অনেক ব্যাপারে একমত না, উনি আমাদের সাথে একমত, তবে উনি একটা ব্যাপারে যেটা বলেন সেটা আমি একমত। সেটা উনি বলেন উনি বাংলাদেশের দালাল।
সে লেফট হোক রাইট হোক সে যেই হোক না কেন, উনি নিজেও বলেন যে তাকে গালি দিলেও উনি শুনবেন, কেন উনি নিজে গালি দেন, আমরা হয়তো দেই না। কিন্তু আজকে জিল্লুর রহমানের এই বক্তব্যটা আমি মনে করি 10 বার 20 বার শোনানো উচিত। মানে পিপলস মেমোরি ইজ ভেরি শর্ট। কাজে জিল্লুর রহমান নিজেও জানে না, মনে অজান্তে তার সত্য কথা বলেছে। সে কোন ইন্টারেস্টে ওয়াকারের দালালি করছেন, কিসের বশবর্তী হয়ে এই ছাত্রদের বিরুদ্ধে কথা বলছেন, উনি উল্টা গৃহযুদ্ধের কথা হুমকি দিচ্ছেন। এটা তো ওয়াকারের ভাষা, এইটা গৃহযুদ্ধের ভাষা না। উনি জনগণকে তৈরি থাকার জন্য বলছে। হাসনাত আব্দুল্লাহ, তাদের কিছু ভুল থাকতে পারে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ যে কথাটা বলেছে, ইতিহাসের সত্য কথা বলেছে, আমরা এখন তৈরি থাকলাম। এবং এতে বলাতে কি হয়েছে, আমরা সবাই সচেতন হলাম এবং একই সাথে বাংলাদেশের অন্যতম মিডিয়া তৃতীয় মাত্রাকে ধিক্কার জানাই তাদের কথা না শোনার জন্য। ধন্যবাদ। ডক্টর এস এম নওশাদ আলী, জিল্লুর রহমানের বক্তব্যের উপরে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। প্রথমত আমি যেটা বলবো, মানে ওনার বডি ল্যাঙ্গুয়েজ, মানে একজন উপস্থাপকের বডি ল্যাঙ্গুয়েজ এরকম কেন হবে? মানে উনি মনে হচ্ছে যেন মানে তাদেরকে ধমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। মনে হচ্ছে যে উনি যেমন গোয়েন্দা সংস্থার লোক বা এরকম, উনি তাদেরকে দেখে নেবেন বা এরকম, মানে একটা মানে ভয়েসের মধ্যে, ইন্টোনেশনের মধ্যে অনেকটা এরকম একটা ভাব আমি দেখতে পাচ্ছি। উনি তো করেন একটা মানে প্রোগ্রাম, মানে হোস্টিং। তো প্রোগ্রাম হোস্টিং করে তো উনি এইভাবে ওনার নিজের মতামতটাকে এইভাবে উনি বলতে পারেন না, বডি ল্যাঙ্গুয়েজে বলতে পারেন না। এটা একটা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, আমি যেটা মনে করি আর কি, আপনি যদি মানে কোনোভাবে যদি ওই জিল্লুর রহমান সাহেবকে কারেক্ট করতে পারেন এবং তাকে যদি আপনার সাথে আনেন, এনে যদি ওনার মতামতটাকে দেন, সেটা যদি আপনি কাউন্টার করেন, আমার মনে হয় এটা আরো বেশি দর্শকের জন্য গ্রহণযোগ্য হবে আর কি। ওনার মত ওনাকে বলতে দিলেন, তারপরে আপনি আপনার যুক্তিটা কাউন্টার করলেন, এটা আমি মনে করি ফার মোর বেটার হবে আর কি, আমার ওপিনিয়ন নেওয়ার চাইতে। ধন্যবাদ। দর্শকবৃন্দ, জিল্লুর রহমানের এই বক্তব্যের উপরে আমি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুনের প্রাণবন্ত প্রতিবাদ আমি দেখলাম, ডক্টর নওশাদ আলীর সুচিন্তিত মতামত আমি দেখলাম। জিল্লুর রহমানের এই বক্তব্য কয়েকটা পার্ট আমি যদি ব্যাখ্যা করি। প্রথমত, সে বলছে এত বেশি কথা বলা যাবে না, এত বেশি কথা বলা ঠিক হবে না। So he is the proponent of Digital Security Act. অর্থাৎ জিল্লুর রহমান দেশের জনগণকে ডেজিগনেট করে দিচ্ছে এটা দিয়ে কথা বলা যাবে আর এটা দিয়ে কথা বলা যাবে না। তাহলে জিল্লুর রহমান কি জনগণের পক্ষে, না হাসিনার পক্ষে, না ওয়াকারের পক্ষে? দর্শকবৃন্দ, অত্যন্ত কেয়ারফুলি আমার কথাগুলো শুনবেন। জিল্লুর রহমান বলছে আপনারা বেশি কথা বলছেন, অর্থাৎ অনলাইনে আমরা যারা কথা বলি, এবং হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, আমরা এবং পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরওয়ার, এবং অনলাইনে আমি ওদের মতো তো এত ফেমাস না, আমি সাধারণ একজন মানুষ। আমরা যারা অনলাইনে কথাবার্তা বলি, সে বলছে আমরা অতিরিক্ত করে ফেলছি, এত অতিরিক্ত বলার আমাদের ঠিক না, আমরা বলতে পারি না। এর অর্থ হচ্ছে we have to obey the Digital Security Act. এর অর্থ এই জিল্লুর রহমানের মতো লোকজনের কথায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইনটাকে ইম্পোজ করা হয়েছে। 1 2, সে বলছে ওয়াকারুজ্জামানকে আমরা সমালোচনা করতে পারি না। জিল্লুর রহমান, ওয়াকারুজ্জামান is a salaried employee of the Republic. জনগণের ট্যাক্সের পয়সায় জেনারেল ওয়াকারুজ্জামান পয়সা পায়, বেতন পায়, তার রেশন পায়। তো দেশের জনগণের ট্যাক্সের পয়সায় যেই লোক বেতন পায়, যে রিপাবলিকের একটা কর্মচারী, তাকে জনগণ সমালোচনা করতে পারবে না, তো কে সমালোচনা করবে? জিল্লুর রহমান। 1 2, থার্ড, আপনি জনগণকে আর্মির মুখোমুখি করে দিতে পারেন না। জিল্লুর রহমান, either you are stupid, uneducated, impragmatic, or an Indian prostitute who is protecting the interest of India. Are you fucking crazy or nuts? General Walker or none of the chief of army staff or 25-30 general is not Bangladesh army. Kuttar bachcha 2,27,000 সোলজারের সংগঠন হচ্ছে বাংলাদেশ আর্মি। সেখান থেকে
25 থেকে 30 জন ভারতীয় কুত্তা সেনাবাহিনী হয় কি করে? আর জনগণকে আর্মির বিরুদ্ধে খেপিয়ে দেয়া হচ্ছে। কুত্তার বাচ্চা, তোমাকে কে বলছে? তুমি কি বাংলা জানো, নাকি তুমি একটা অর্গানাইজেশনাল স্কিল সম্পর্কে তোমার লেখাপড়া আছে? তুমি বলছো আই এম সরি, আই এম রিয়েলি সরি। ইউ স্টুপিড সন অফ এ বিচ, ইউ বেটার বি সরি ফর ইউর অ্যাকশন, ইউ ফাকিং ইডিয়েট। Why are you sorry for? None of the Bangladeshi citizen asked you to become sorry. Why you are fucking sorry? Because you are singing the song of Indian music. Are you sorry because you are singing the song of General fucking Walker? How dare যে তুমি থ্রেট করছো লোকজনদেরকে, যে একটা রেকর্ড থাকবে, মিডিয়া রেকর্ড থাকবে, এসপিওনাজ এজেন্সির কাছে রিপোর্ট থাকবে। এই কুত্তার বাচ্চা, are you an informer? Are you an informer of raw? তোমার মতো জিল্লুর রহমান ল্যাঙ্গট পড়া কুত্তার বাচ্চা, তুমি কি রয় সদস্য নাকি ডিজিএফআই এর বেতনভুক্ত? তুমি যদি বলো এত বেশি কথা ভালো না, তুমি জনগণের ভয়েসকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছ, তুমি তো একটা হিজড়ার মতো গালে একদিয়া বসে থাকো শুয়োর। আমি তো কোথাও তোমাকে দেখি না ফর দ্য সেক অফ দ্য রিপাবলিক, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, ফ্রম দ্য ভিশন অফ এ প্যাট্রিয়ট, আমি তো কখনো দেখি না দেশ বিরোধী কোনো কথার বিরোধিতা তুমি করছো। তোমার সামনে বসে জিল্লু, তোমার সামনে বসে লোকজন দেশ বিরোধী কথা বলে, তোমাকে প্রতিবাদ করতে দেখি নাই। জিল্লু, তোমার সামনে লোকজন বাংলাদেশের সংবিধান বিরোধী কথা বলছে, কোনো প্রতিবাদ তুমি করো নাই। তোমার সামনে জিল্লুর ইসলাম বিরোধী কথা বলছে, ইসলামকে ছোট করছে, আমি তোমাকে কখনো প্রতিবাদ করতে দেখি নাই। আজকে কুত্তার বাচ্চা, তুমি ওয়াকারের পক্ষিতে যখন ধৈর্য সবাই ঝাঁকি দিচ্ছে, তখন তোমার মুখ থেকে কথা বাইরেছে, আবার তুমি এই কথা বলার পরে আবার বলো আই এম সরি, আই এম রিয়েলি সরি। মাদারফাকার, ইউ আর নট সরি, ইউ বেটার বি সরি for your action, because your comments, your commentary, your opinion goes against the interest of Bangladeshi citizen. তোমার মতো জিল্লুর রহমান বালের টকশো করে না, কোন জায়গায় কি করে। I could be careless, no one give a shit what you do, কিন্তু বাংলাদেশের জনগণকে থ্রেট করার কোন অধিকার কুত্তার বাচ্চা তোমার নাই। জনগণের পক্ষ বিপক্ষে গিয়ে দাঁড়ানোর মতো কোন ক্ষমতা তোমার নাই। বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ানোর, জেনারেল ওয়াকারের পক্ষে দাঁড়ানোর কোন যোগ্যতা কুত্তার বাচ্চা তোমার থাকা উচিত না, কোন অডাসিটি তোমার থাকা উচিত না। আমি জানি না জিল্লুর তোমার প্রত্যেকটা কথার জবাব আমি দিয়েছি কিনা। কুত্তার বাচ্চা, ইফ আই সি ওয়ান মোর ভিডিও, আমি তোমাকে উলঙ্গ করে ছাড়বো জিল্লুর। তুমি যে হিজড়া, তুমি যে হারুনের প্রপোনেন্ট, তুমি যে হাসিনার সাথে যোগাযোগ মেনটেন করতা, কুত্তার বাচ্চা, আই হ্যাভ অল দোজ এভিডেন্স। কুত্তার বাচ্চা, I'll throw everything to the media. তুমি এখন ওয়াকারকে ব্লোজব দিতে গেছো শুয়োর। তোমার মতো জিল্লুর বাংলাদেশের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লু বাংলাদেশের সোসাইটির জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর দেশের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর সংবিধানের জন্য বার্ডেন, তোমার মতো জিল্লুর জনগণ বিরোধী ভারতের পাচামা হারামজাদা শুয়োর। আমি তোমাকে নিয়ে আর কোনো সময় নষ্ট করতে চাই না। হারামজাদা গাভর, হারামজাদা হুবড়ি। মামুন ভাই, আমি সরি। Well said, well said, well said. Not sorry, not sorry. This time I must say, should not be sorry. আমি এ ধরনের কথাবার্তা নিতে পারি না রে ভাই। আমি তো নিজে বললাম, আপনার সাথে আমি আজকে নিয়ে কথা 37তম টক শো করছি, ইন্ডিভিজুয়াল করছি 11টা। আজকে আপনি একটা ভিডিও দেখানোর পর আমি তো দেখেছি, প্রাসঙ্গিক ভাবে চলে আসলো, তারপর আপনি দেখানোর পরে আমার রক্ত ডবল হয়ে যায়। আমি তো নিয়ন্ত্রণ করতে পারিনি বলে আমি বললাম যে আজকের পর থেকে জিন্নুকে বয়কট করতে হবে। আমার যত রাজনৈতিক বন্ধু বান্ধব আছে সবাইকে আমি বলবো এটা জবাব দিবেন, তারপর যাবেন জিল্লুর সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি সুন্দর কথা বলছেন।
এবং এটাকে ক্লিপ করে বারবার দেখাবেন। সাহস থাকলে সে আসুক। জিল্লুর রহমান সাহস থাকলে আমি কাজী আব্দুল রহমান তাকে 10 ঘন্টার কথা উত্তর দিতে পারবো। ইটস টু জুনিয়র টু মি। একসময় জাসদ না বাসদ করতো, কিন্তু তার এত ভদ্রভাবে এতদিন মানুষ সহ্য করছে। আপনি তার সম্পর্কে যা বলার বলছেন সঠিক বলছেন, আপনি সরি বলার কোনো দরকার নাই। থ্যাংক ইউ। ডক্টর নওশাদ আলী, আপনি যদি আমার এই দুর্ব্যবহার নিয়ে কোনো কথা বলতে চান, ইউ আর মোর দেন ওয়েলকাম। আমি আপনার ব্লাড প্রেশার নিয়ে চিন্তিত। আমার ভয় হয় যে আপনি এরকম চিল্লাচিল্লি করতে যায় না, কখনো একটা চোখ না বাধায় বসে। অনেক ধন্যবাদ। ঠিক আছে ডক্টর নওশাদ ভাই, আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একমত। ওকে, আমি আপনাদের একটা কথা বলি, যে কথাটা বলি, আমার দেশমাতা বাংলাদেশ বাঁচলে আমি বাঁচবো, আমার দেশমাতা বাংলাদেশ থাকলে আমার পরিচয় বাঁচবে, আমার দেশমাতা বাংলাদেশ বেঁচে থাকলে, আমার দেশের অস্তিত্ব থাকলে আমার বাবা মার কবর সঠিকভাবে থাকবে। আমার দেশমাতার উপরে কেউ নেই, আমার দেশমাতা বাঁচুক। আমি তো মাত্র একজন জেকব, আমার মতো হাজারো জেকব দেশমাতার পক্ষে দাঁড়ায় যাবে। দর্শকবৃন্দ, আমি এখন আমাদের লিঙ্কটা ওপেন করে দেব। আপনারা যদি আমাদের সাথে কেউ জয়েন করে কথা বলতে চান, আমরা যেসব বিষয়ে কথা বলছি, আপনাদের কোনো মতামত দিতে চান, একটু তাড়াতাড়ি করবেন। আমাদের টকশোটা খুব তাড়াতাড়ি শেষ করতে চাই। আমার লিঙ্কটা আমি এখনই ওপেন করে দিই। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাবো, যারাই আমাদের সাথে এসে কথা বলতে চান, আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি, অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। ওকে, এরপরে তাইলে আমি ডক্টর নওশাদ আপনার কাছে জিজ্ঞাসা করব যে আলটিমেটলি এখন নির্বাচন, এই নির্বাচন বলতে যারাই মিন করে তাদের আসল উদ্দেশ্য ইউনূস হটাও। সাবজেক্টটা কি এখানে আমরা কনক্লুড করতে পারি? অবশ্যই, মানে মেন কথা হচ্ছে ইউনূস বিদায় হন, একটা ইলেকশন দাও, ইলেকশনে আমরা এখন যাই যে এখন হালুয়া রুটি খাই। এই মেন কথা হচ্ছে এটা। শুধু হালুয়া রুটি খাওয়া না, দেশটাকে ভারতের হাতে তুলে দেই। সাবজেক্টটাকে যদি এটা বলি, আমার কি খুব বেশি বাড়ায় বলা হবে ডক্টর নওশাদ? না, আমি সেম সাবজেক্ট অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে জিজ্ঞাসা করব। নির্বাচন এর আলটিমেট অর্থটা হচ্ছে ইউনূস হটাও। এবং ডক্টর নওশাদ আলী যোগ করলেন যে নির্বাচন দাও, আমরা হালুয়া রুটি খাই, এবং আমি অ্যাড করে দিলাম যে শুধু হালুয়া রুটি খাবো না, দেশটাকে ভারতের হাতে তুলে দেয়। সাবজেক্টটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই দুইটাই সত্য। এখানে তারা হালুয়া রুটিও খাইতে চায়, দেশটাও বিক্রি করতে চায়, কিন্তু সবচেয়ে বড় কথা হলো জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যান করবে। জনগণ ডক্টর ইউনূসকে মেনে নিয়েছে, এবং শুধু মেনে নেয় নাই, এখন জনগণ ডক্টর ইউনূসকে রক্ষা করার জন্য আবার রাস্তায় নামবে, হাসনাত আব্দুল্লাহর জন্য রাস্তায় নামবে, আসিফ মাহমুদের জন্য রাস্তায় নামবে। আর যারা এদের আমাদের এই প্রচেষ্টাকে বিরোধিতা করবে, তারা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেবে। আমি মনে করছি যে তারা যেন তারা ভুল বুঝতে পারে। বিএনপির মধ্যে অসংখ্য লক্ষ সৎ কর্মীরা আছে, তাদের নেতৃত্বকে ছুড়ে দিয়ে তারা নিজেরা যেন নেতৃত্ব নিয়ে নেয়। তেমনি আমি জামাতেরও হাজার কর্মীদের বলবো যে আজকে দেশের জন্য আপনার নেতৃত্বের যদি আপনার বিশ্বাসঘাতকতা করে, নেতৃত্ব যদি ভুল পথে যায়, আপনারা নেতৃত্ব নিয়ে আগে আসুন, যেভাবে ছাত্ররা চলে আসছে সামনে। ধন্যবাদ। ওকে, আমার গতকালকের এক ভাই এসেছিলেন আমাদের সাথে লাইভে, উনি আজকেরও এসেছেন, ওনাকে আমরা ওয়েলকাম করব। দেখি উনি আমাদের কাছে কি শেয়ার করতে চান। রহিম ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের। ঈদ মোবারক ভাই, কেমন আছেন আপনি? ঈদ মোবারক। আসসালামু আলাইকুম জেকব ভাই। আপনার এক ভক্ত আমার ভোর রাত 4টা বাজে ফোন দিল। আচ্ছা, আমি আপনাকে যেটার জন্য আজকে এসেছি, বারবার আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আমাদের একজন সম্ভাব্য নোবেল বিজয়ী, মানে হয়তো এবার নোবেল পাইতে পারে, জি, নাম জানেন তো মনে হয়? ফজলুর রহমান। ওই যে ফজলুর রহমান সাহেব, কিশোরগঞ্জের। জি, উনি বলছিল না যে ডক্টর ইউনূস চাইলেও মুক্তিযুদ্ধের কমান্ডার হইতে পারবে না, আর নোবেল কমিটি চাইলে আমি নোবেল প্রাইজ পাইতে পারি। ওই গর্দবরে একটা বার জিজ্ঞেস করেন বা একটা প্রোগ্রাম করেন আপনার গর্দবকে নিয়ে, যদি এখন আমাদের দেশে ভারত আক্রমণ করে আর আমরা যারা অংশগ্রহণ করব, আমরা কি মুক্তিযুদ্ধ হব না রাজাকার হব? আপনি $1 মিলিয়ন কোশ্চেন করছেন রহিম ভাই, আব্দুর রহিম ভাই। আপনার প্রশ্নটার ভ্যালু $1 মিলিয়ন। এখন যদি আমরা বাংলাদেশের অস্তিত্বে রক্ষার্থে যুদ্ধ করি ভারতের বিরুদ্ধে, তাহলে আমরা কি রাজাকার হব নাকি আমরা দেশপ্রেমিক হব? রহিম ভাই, নট অনলি ভারত, যে কোনো দেশের বিরুদ্ধে।
যে কোনো দেশের বিরুদ্ধে। ফ্যান্টাস্টিক। আপনার এই কোশ্চেনের ভ্যালু $1 মিলিয়ন। অ্যাডভোকেট আব্দুল্লাহ মামুন, আপনি এই কথাটাকে মূল্যায়ন করেন? আব্দুর রহিম যে কথাটা বলছেন, রহিম ভাই তো খুব চমৎকার কথা তুলেছেন। উনি তো মুক্তিযুদ্ধের আসল স্পিডটা ধরে ফেলছেন। মুক্তিযুদ্ধ একটি চলমান প্রক্রিয়া, যুগে যুগে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং লক্ষ্য ভিন্ন হয়। তো আজকে যদি ভারত কেন, যে কোনো দেশ যদি আমাদের এখানে আক্রমণ করে, আমরা তার বিরুদ্ধে লড়বো। কাজে এইখানে যারা মকারি করছেন ডক্টর ইউনূস সাহেবের সাথে, আমি কি বলবো, ফজলুর রহমান সাহেব আমাদের বন্ধু বানুর কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ, সেও ছিল, আমিও ছিলাম এরশাদ বিরোধী আন্দোলনে। এখন ওনার হয়তো বয়স আমার একটু 2-1 বছর বড় হতে পারে, উনি কোন দল করেন নাই। এখন উনি যে অদ্ভুত অদ্ভুত কথা কেন বলছেন, আই ডোন্ট নো। এখানে ইউনূস সাহেবের সাথে ওনার কেন মানে দ্বন্দ্ব? ইউনূস সাহেবের জায়গায় আছেন, উনি ওনার জায়গায় থাকুক। ওনার অদ্ভুত কথার কারণ আমি বলে দিই, আমার এরপরের কথাটা বলি। জ্যাকব ভাই, উনি গতকালকে উনি একটা সাক্ষাৎকারে বলছিলেন উনি ইন্দিরা গান্ধীর এত বেশি ভালোবাসেন, উনি ইন্দিরা গান্ধীর এত ভালোবাসেন, উনি উনার মেয়ের নাম রাখছে ইন্দিরা গান্ধী। তো আমি আপনার মাধ্যমে বাংলাদেশের জাতির কাছে প্রস্তাব রাখতে চাই, যেহেতু ইন্দিরা গান্ধী হিন্দু, উনার তাকিকা দেওয়ার দরকার নাই, উনি একটু 2-1টা ঠাকুরের দাওয়াত দিয়ে উনার নামটা অ্যাডভোকেট ফজলুর রহমানের পরিবর্তে উনি জওহরলাল নেহরু রাখুন। কারণ ইন্দিরা গান্ধীর বাপ তো ফজলুর রহমান হইতে পারে না ভাই। না শোনেন, আপনি যেটা সুন্দর কথা বলছেন রহিম ভাই, এই ইন্দিরা গান্ধী 71-এর পরে সে যেটাকে জয় করছে, এটাকে দখল করছে, সে বলছিল 1000 সাল কা বদলা লে লিয়া। দর্শক শ্রোতা মন্ডলী যারা ইতিহাসের জ্ঞান রাখেন, এটা আমি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি, আপনি খুঁজে দেখুন। যে লাকির বলতে পারে 1000 সাল কা বদলা লে লিয়া, এটা কি আলামত উনি বলতেছেন? উনি তো হিন্দুত্ববাদের সুরেই উনি বলছেন। ইন্দিরা গান্ধীর বাপ তো ফজলুর রহমান হইতে পারে না। আমি তা তো হতে পারেই না, তা তো হতেই পারেনি বলে আমি বলছি। ইন্দিরা গান্ধী যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করছে। না না ভাই, মামুন ভাই, আব্দুর রহিম ভাই একটা কথা বলছে, কথাটাকে উনি কোলাস কার্টুন হিসাবে বলছে। উনি বলছে ফজলুর রহমান যদি তার মেয়ের নাম রাখে ইন্দিরা গান্ধী, তাহলে তো ফজলুর রহমানের নাম বাদ দিয়ে নেহেরু রাখা উচিত, কারণ ইন্দিরা গান্ধীর বাপ তো ফজলুর রহমান হবে না। তাহলে একটা করো, 4-5 জন পণ্ডিত গায়িকা, একটা খাসি গায়িকা, ওটারে পাডা বলি দিয়া তার নামটা চেঞ্জ করে ফেলায়, এই ফজলুর রহমানের বদলে ওনার নাম যেন জওহরলাল রাখে। আব্দুর রহিম ভাই, এবং জ্যাকব বেল্টন ভাই, আমি আপনার কাছে একটা উদাত্ত আহ্বান রাখবো, এখন থেকে আপনার টক শোতে ওনার নাম বলার সময় জওহরলাল নেহরু ব্যাখ্যাটা বলবেন ফজলুর রহমান। আমি ভাই আপনার সাথে একমত, আপনার কথাটা আমার মনে থাকবে। বাট একটা কথা, আপনার আজকের একটা কথা বলছেন, এই কথাটা আমি বারবার কোট করব, যে এই সময় বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে দেশের জনগণ বা যারা শুধু ইন্ডিয়া না পৃথিবীর যে কোনো দেশের সাথে যুদ্ধে যাবে, তারা কি মুক্তিযোদ্ধা হবে না তারা রাজাকার হবে? আমি আপনার এই কথাটা টানবো, কারণ আপনার এই কথাটা অত্যন্ত ভ্যালুয়েবল। রহিম ভাই, আপনারা যারা এখানে অতিথি আছেন, আমি আপনাদের কাছে ওনার আরেকটা ব্যাপার স্মরণ করিয়ে দিতে চাই। উনি 2-3 দিন আগে বলেছিলেন আমাদের তাবলিগ হলো একটা সন্ত্রাসের আড্ডাখানা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি জ্যাকব বেল্টন ভাইয়ের মাধ্যমে এটুকু জানাইতে চাই, আমি ভাই বিএনপির নেতা না, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সমর্থক, আমি মাওলানা ভাসানীর একজন ভক্ত। জি, আমি রাজনৈতিক ভাবে ভারতের নেতাজি সুভাষ চন্দ্র বসুকে পছন্দ করি, আমি সিলেট শিকদারকে পছন্দ করি। There is nothing wrong. আমি আমার সানাউল হক নিদু ভাই হলো আমার উস্তাদ, আমার রাজনৈতিক উস্তাদ। আমি জিয়াউর রহমানকে পছন্দ করি। আমি 2বার ভোট দিয়েছি বিএনপি কে, একবার হলো 1996, আরেকবার হলো 2001। 2008 বা 2007 যে ভোট ছিল, ওই ভোট আমি দিতে পারি না, কারণ আমি তখন পবিত্র হজ ব্রত পালনে ছিলাম। তো আমার জীবনে আমি 2বার নির্বাচনে ভোট দিয়েছি। বাট এই অ্যাডভোকেট ফজলুর রহমান জীবনেও বিএনপি কে ভোট দেয় নাই, এবং উনি বিএনপিতে জয়েন করার পরে তার ভোটে হয় নাই। ওকে, আমার প্রশ্ন, উনার মতো লোক যদি বিএনপিতে থাকে, আমি আর বিএনপি কে ভোট দেব না। রহিম ভাই, আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমাদের আরো বেশ কিছু ভাই লাইনে আছে, আপনার সাথে আবার আমাদের কথা হবে। আসসালামু আলাইকুম।
ওকে, আমাদের এমডি মঞ্জুরুল ইসলাম, ওনাকে আপনারা উই আর দ্য পিপলের দর্শকরা অনেকেই আপনারা চিনেন। হি ইজ ব্রাদার টু মি, হি ইজ ওয়ান অফ দ্য লার্নেড ইন্ডিভিজুয়াল দ্যাট আই রেসপেক্ট। ওনার একটা টক শো আছে আমাদের নেটওয়ার্কেই। ওনার এই টক শোটা উনি হয়তো সামনের সপ্তাহ থেকে আবার শুরু করবে। ওনার টক শোটার নাম সোজা সাপটা। সো মঞ্জুরুল ইসলাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি যদি আমাদের কোন আলোচনার টপিকস এর উপরে মন্তব্য করতে চান, অথবা আমাদের গেস্ট মামুন ভাই অথবা ডক্টর তাদেরকে যদি কোনো প্রশ্ন করতে চান, মঞ্জুরুল ইসলাম। জি, ধন্যবাদ জ্যাকব ভাই, মামুন ভাই, নওশের ভাই, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, এবং দর্শকদের অবশ্যই এবং ঈদ মোবারক জানাই আপনাদেরকে। আমি শুনছিলাম আলোচনাটা এবং জয়েন না করে পারলাম না। সেটা হচ্ছে যে এখন তো বাংলাদেশে ঈদ চলছে, ঈদের আমেজ চলছে, সবাই কিন্তু গ্রামের বাড়িতে। তো গ্রামে আমার নেটওয়ার্কটা খুব স্ট্রং, আমি প্রতিনিয়ত সবার সাথে যোগাযোগ করি। আমি শুধু কিছু বলে আমি বিদায় নেব। আমি সবার সাথে যোগাযোগ করি এবং সাধারণ মানুষের কোনো ভোট টোট নাই। তারা বলে ভাই কোনো ভোট চাই না, ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছে, আল্লাহ ওনাকে যতদিন হায়াত রাখছে, পারলে যদি এমন সম্ভব হয় আল্লাহ আমাদের থেকেও কিছু হায়াত নিয়ে ওনাকে দিক, উনি বাংলাদেশের হালটা ধরে রাখুক, আমরা কোনো ভোট চাই না। তো কিন্তু রাজনৈতিক দলগুলি, কিছু রাজনৈতিক দল এমন ভাবে কুত্তা পাগল হয়ে গেছে যে তারা ভোট হলেই তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পর তারা আবার দেশটাকে অস্থিতিশীল করে তুলবে। তো যাক, এই ইনফরমেশনটা আমার দেওয়ার ছিল। এবং আর একটা বিষয় যে আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, আপনারা যে কমফোর্ট ফিল করবেন সেই আমার এই প্রশ্নটা উত্তর দেবেন। বাংলাদেশে আমরা তো নির্বাচন চাই না, এই নির্বাচনকে জনগণের আমরা নির্বাচন চাই না, এই না চাওয়াটাকে জনগণের মধ্যে কিভাবে আমরা আরো প্রচার করতে পারি, জনগণকে উদ্বুদ্ধ করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভালো ভালো কাজ উনি শুরু করেছেন, এই কাজগুলিকে জনগণের মধ্যে আমরা কিভাবে বুঝাইতে পারি যে উনি বেস্ট, ওনাকে আমাদের দরকার, আমরা ভোট চাই না, এটা আমরা আরো কিভাবে প্রচারটা করতে পারি, এই একটা কৌশল আমরা চাই। এটা আপনারা যে ভালো বুঝবেন আমাকে এটা জানাবেন এবং আমরা এটা জনগণের কাছে বিলাই দেব। কিভাবে করতে পারি এটা আমাদের দরকার। ওকে, মঞ্জুরুল ইসলাম সাহেব, আপনি দুইটা বিষয়ে কথা বলেছেন। নাম্বার ওয়ান, আপনি প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে আপনি লোকজনদের সাথে কমিউনিকেট করেন, তাদের সবারই মতামত একটা, তারা এই মুহূর্তে নির্বাচন চায় না, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কন্টিনিউশন চায়। আর দুই, আপনি বলেছেন যে ডক্টর ইউনূস এই মুহূর্তে দেশটাকে কিভাবে আরো প্রোগ্রেস করতে পারে, সংস্কার করতে পারে নির্বাচনের আগে, ওনার কন্টিনিউশনটাকে জনগণের কাছে আরো পৌঁছানোর জন্য আমরা আরো কি করতে পারি, এটার উপরে এখন মামুন ভাই এটা নিয়ে আপনি কথা বলতে পারেন। আমার নিজের মতামত, মঞ্জুর সাহেব আপনার একটা টক শো আছে সোজা সাপটা, আমি চাই আপনি আপনার টক শোটাকে আরেকটু স্ট্রং করে আপনি তাড়াতাড়ি আবার শুরু করেন, যাতে দর্শক আপনার কথাগুলো ভালোভাবে শুনতে পায়। আমি বলবো, আপনি বলবেন, আমি গ্রামে কথা বলবো, আপনি গ্রামে কথা বলবেন। আমাদের এই টক শোটা একের পর এক আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করব, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব, একের পর এক জনগণ জেনে যাবে। আপনি একা একা চিন্তা করে দেখেন, আমি আজকে আমার ভিডিও রিচ দেখলাম, আমাদের চ্যানেলের আমি ভিউ দেখলাম 7.3 মিলিয়ন। তো আমরা এতটুকু জানি যে আমাদের কথাবার্তা লোকজন শুনছে। এভাবেই আমরা স্পিড করতে পারি আমাদের কথাবার্তা, বন্ধু বান্ধবের মাধ্যমে, পারিবারিক মেম্বারদের মাধ্যমে। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি যদি মঞ্জুরুল ইসলামের এই কথাটাকে একটু ইলাবোরেট করেন। মঞ্জুর ভাই খুব সুন্দর কথা বলছেন। উনি জনগণের সাথে কন্ট্যাক্ট করে, গ্রামের সাধারণ জনগণ যেভাবে চিন্তা করে, তারাই তো 95% জনসংখ্যা, তাদের মনোভাব উনি বুঝেছেন এবং আমাদের কাছে তুলে ধরেছেন। এটাই সত্য কথা। মানুষ চাচ্ছে যে আপাতত যে আমরা যে বিজয়টা অর্জন করছি এটা যেন ধরে রাখতে পারি, আমরা যেন রিফর্ম এবং পুনর্গঠন করতে পারি, যে বিপ্লবী প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিছু কিছু সংস্কার, কিছু নতুন ভাবে পুনর্বিনির্মাণ, এইগুলোর করার পরে, মানুষের মৌলিক অধিকারগুলোকে বাস্তবায়ন করার পরে, তারপরে আসবে যে সত্যিকারের জনগণের যে প্রতিনিধি, সেখানে যাতে নির্বাচিত হতে পারে, যেখানে পরিবারতন্ত্র থাকবে না, যেখানে কালো টাকা পেশি পুরুষতন্ত্র থাকবে না, যেখানে মার্কা কেনা থাকবে না। এইগুলো ব্যাপক আলোচনা। কিন্তু এই মুহূর্তে যেটা সত্যি কথা, সেটা এই মুহূর্তে তারা ইউনূসকে চায়। ইউনূস হাঁটাও
দেশ বাঁচাও কিংবা নির্বাচন দাও, এইসব যে কথাবার্তা তারা বলছে এগুলো ভারতের প্রেসক্রিপশনের কথাবার্তা। আজকে ইউনুসকে কেউ চায় না। আজকে আমি এর আগেও আমি টকশোতে বলছি, যদি একটা রেফারেন্ডাম হয় তাহলে দেখা যাবে এই মুহূর্তে ইউনুস কন্টিনিউ করবে, তাহলে দেখা যাবে 80% লোক বলবে যে না আমরা ইউনুসকে চাই। কাজেই আজকে আমাদের প্রায় 54 বছর 53 বছর পরে সত্যিকার অর্থে যে 71-এর এক্সটেনশন, আমি বলবো এক্সটেনশন, হ্যাঁ এইবারই আমরা প্রথম, হ্যাঁ যে যেরকম দিল্লি আমরা পিন্ডি সরায় দিল্লির দাসত্ব করছি, এবার আমরা দিল্লি সরায় আমরা কারো দাসত্ব না, এই একটা ফিলিং চলে আসছে। এবং এখানে জনগণের ম্যান্ডেট হয়ে গেছে, বিপ্লব হলো সবচেয়ে বড় নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আমরা তো ইউনুস সাহেবকে নির্বাচিত করেছি। এক দেশে তো এতগুলো প্রধানমন্ত্রী থাকে না, যেখানে তাকে আমরা আম্পায়ার ঠিক করেছি, আম্পায়ার দেখবে খেলোয়াড় কারা, উনি তো বলেন নাই যে উনি আজীবন থাকবেন। তো কাজে আমার মনে হয় যে ইউনুস সাহেবকে এখন নির্বাচন নামে তাকে কেউ বিতরণ করতে চায় না, তারা জনগণের পক্ষ থেকে ইউনুস সাহেবকে রাখছে, এটাই নির্বাচন হয়ে গেছে, পরে দেখা যাবে। থ্যাংক ইউ। ডক্টর নওশের আলী, আপনি কি মঞ্জুরুল ইসলামের কথার উপরে কিছু বলবেন নাকি ওনার কথার সাথে আপনি একমত? আমি ওনার কথার সাথে একমত। আমি একটু বলতে চাই, আসলে ইউনুস সাহেবের উচিত অবিলম্বে একটা রেফারেন্ডাম ইয়ে করে তারপরে ওনার ইয়েটাকে মানে একবার এস্টাবলিশ করে নেয় আর কি। ওনার জ্যাকব মিল্টনের আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে বিএনপি আসলে কি চায়। বিএনপি সংস্কারের নামে, সংস্কার বন্ধ করার নামে ডক্টর ইউনুসের পতন চায়। কারণ ডক্টর ইউনুসের কারণে তারা অনেক কিছুই করতে পারছে না। ডক্টর ইউনুস যা কিছু করছে তারা যদি তাগুলো করতে না পারে ক্ষমতায় গিয়ে, তখন তারা সমালোচিত হবে। এই জন্য তারা ডক্টর ইউনুসের পতন চায়। কিন্তু দেশের মানুষ, দেশের সাধারণ জনগণ দেখেছে রমজান মাসে কিভাবে যে সমস্ত জিনিসপত্রের দ্রব্যমূল্যের যে দাম সেটা কতটা নিচে নামিয়ে দিয়েছিল। তো এই কারণেই এই বিগত 16 বছর মানুষ এমন দৃশ্য দেখতে পায়নি যে দ্রব্যমূল্য কাঁচামাল এতটা নিচে নামে, কিন্তু ডক্টর ইউনুস এটা করে দেখিয়েছেন। এই জন্য সাধারণ মানুষ ডক্টর ইউনুসকেই চায়। দেশের মানুষ তো তারা চায় না তাদের ঘরে খাবার দিয়ে যাক সরকার, তারা চায় জিনিসপত্রের দাম কম হোক, আর সেটাই ডক্টর ইউনুস করে দেখেছেন।